সকাল আশা করছি আপনি সবাই শুনতে পাচ্ছি। সাউন্ড জনিত কোনো প্রবলেম নাই তো? এটা ক্লিয়ার? সাউন্ড জনিত কোনো প্রবলেম ফেস করছেন কেউ? সাউন্ড শোনা যাচ্ছে না, কম শোনা যাচ্ছে? ভাইয়া সাউন্ডটা আসছে ভাইয়া অনেক। সাউন্ডটা আস্তে শোনা যাচ্ছে? জি। এখন ঠিক আছে? এখন ঠিক আছে? হ্যাঁ ভাইয়া এখন ঠিক আছে। ওকে। আজকে আমরা আপনাদের ডিসকাশনটা, যেমন গতকালকে আমরা যেহেতু লোন ক্লাসিফিকেশনটা প্রথম পড়েছিলাম, সো গতকালকে আমরা সবার একটু ওপিনিয়ন নিয়েছি, আমরা একটু স্লো গিয়েছি। আজকে আমরা একটু দ্রুত যাব। দ্রুত যাব মানে হচ্ছে আমরা আজকে একটু ডিটেইল আলোচনা করব, অর্থাৎ এক্সাম্পল সহ আলোচনা করব। একদম এক্সেপশনাল কোনো কিছু না হলে আপনাদের ওপিনিয়নটা আজকে আমরা একটু কম নিব। তাহলে আমাদের মানে যতটুকু আমরা শেষ করার প্ল্যান করেছি ততটুকু আমরা মোটামুটি শেষ করতে পারবো বা শেষ করবো ইনশাল্লাহ। ক্লাসটা একটু লম্বা হবে, কারণ আমি অন্য কোনো ক্লাস আজকে সকালে রাখি নাই, মানে সিডিসিএস ক্লাসটা নিয়েছি 11:30টার সময়। মানে আপনাদের স্টিল ইউ হ্যাভ 2.5 আওয়ার্স। সো যতটুকু সময় আমাদের লাগে ততটুকু জায়গাতে আমরা মোটামুটি কাভার অফ করার চেষ্টা করব, মানে যতটুকু এক্সটেন্ডেড করা যায়। এখানে প্রমোশনের যারা আছেন তারা আছেন, যারা ক্রেডিট অপারেশন এআইবিবি পরীক্ষা দিবেন তারাও আছেন। বোধ সবার জন্যই কোর্সটা বা এই টপিকসটা, এই ডিসকাশনটা আলোচনা খুব জরুরি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমাদের রেগুলার যে ব্যাংকিং অ্যাক্টিভিটিস সেখানকার জন্য লোন ক্লাসিফিকেশন, তার এই টপিকসগুলি বা প্রভিশনিং টপিকসগুলি খুব ইম্পর্ট্যান্ট। সো মনোযোগটা দিতে হবে। মনোযোগ দিলে আপনারা হয়তো আপনাদের প্রবলেমটা সলভ হবে। আর আমি শিটটা আজকে দিয়ে দিলে আপনারা কালকে প্রিন্ট দিয়ে নিতে পারবেন। তারপরে আবার একবার রেকর্ডিংটা রিক্যাপ করবেন, তাহলে আশা করছি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে। আজকে আমরা মোটামুটি লোন ক্লাসিফিকেশন, প্রভিশনিং এটা আবার রিক্যাপ করব। সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার, লার্জ লোন, এক্সাম্পল বেসড ডিসকাশন করব। তারপরে সিএমএসএমইর ডেফিনেশনটার ক্লাসিফিকেশনটা দেখব, ডেফিনেশনটা কিভাবে করে সেটা দেখব। লোন রিশিডিউলিং জিনিসটা কি, সেটা আসলে কিভাবে করে সেটা নিয়ে আলোচনা করব। এবং ফাইনালি রাইট অফটা কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ লোনের একদম কোর জিনিসগুলি আজকে মোটামুটি প্ল্যান করেছি আমরা শেষ করব। কোর জিনিস যেগুলি লোন ক্লাসিফিকেশনে বা লোনের ইভ্যালুয়েশনে সবচেয়ে বেশি কাজে লাগে। লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের 27শে নভেম্বর যে সার্কুলারটা ইস্যু হয়েছে সেটা আমাদের লেটেস্ট সার্কুলার। এবং এই সার্কুলারের ক্ষমতা বলে, এই সার্কুলারে আপনাদেরকে হাইলাইটেড করেছে যে আমাদের এর আগে যে মাস্টার সার্কুলারটা ইস্যু হয়েছে বা এর আগে অন্যান্য যে সার্কুলারগুলি ইস্যু হয়েছে সেগুলিকে আসলে ডিসরিগার্ড করার কথা বলা হয়েছে। এই যে এই 12 নম্বর ক্লজে এখানে বলা হয়েছে যে ইনস্ট্রাকশন গিভেন বিআরপিডি সার্কুলার 14/2012, এটা আসলে লোন ক্লাসিফিকেশনের মাস্টার সার্কুলার ছিল 2012-তে। বলা হচ্ছে যে এই সার্কুলারের পরে ওই সার্কুলার রিলেটেড ইনস্ট্রাকশনস গুলি সাসপেন্ডেড করা হয়েছে। বাট এই সার্কুলারের সাথে অ্যাকুমুলেটলি আমরা ওবিউর জন্য যে সার্কুলারটা ইস্যু হয়েছে সেটা 2023 সালে, বিআরপিডি সার্কুলার নম্বর 6, যে সার্কুলারটা ইস্যু হয়েছে সেই সার্কুলারটাকে আমরা এই সার্কুলারের সাথে অ্যালাইন করে পড়বো। তাহলে রেগুলার বেসিসে আমাদের 2024-এর এই যে সার্কুলার যেটা সেটা, অর্থাৎ সার্কুলার নম্বর 15, মাস্টার সার্কুলার নম্বর 15, এটার সাথে আমরা 2023 সালের ওবিউ রিলেটেড, অফশোর ব্যাংকিং ইউনিট রিলেটেড যে সার্কুলার আছে এটাকে অ্যাকুমুলেট করে পড়বো। এর আগে লোন ক্লাসিফিকেশন রিলেটেড মাস্টার সার্কুলার 2012 এর যে সার্কুলারটা আছে সেটা এবং তার রিলেটেড অন্য অন্য ইনস্ট্রাকশনস গুলিকে এই সার্কুলারের মাধ্যমে সাসপেন্ডেড করা হয়েছে। এই সার্কুলারটা মূলত এক্সপেক্টেড ক্রেডিট লস বা ইসিএল ম্যাথোলজির মাধ্যমে তাদের প্রভিশনিং ক্যালকুলেশন করেছে। এটা আসলে বেসড অন ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ আইএফআরএস। এই স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল এই স্ট্যান্ডার্ডের উপর বেস করে আমাদের এই লোন ক্লাসিফিকেশনের অব্লিগেশনস বা লোন ক্লাসিফিকেশনের প্রসিডিওরটা রেডি করা হয়েছে। কারণ ইন্টারন্যাশনাল বিভিন্ন মানদণ্ডে আমরা যাতে মানে ইকুয়াল পজিশন গ্রহণ করতে পারি, সেজন্যই আমাদের লোন পজিশনিংটা বা লোন ক্লাসিফিকেশনটাকে এই নতুন স্ট্রাকচারে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা চার ধরনের লোনের কথা এই এই ক্লাসিফিকেশনের অন্তর্ভুক্ত থাকবে। এই মানে টোটাল আমাদের যে আমরা একটু পরে যে লোন ক্লাসিফিকেশনের রিকোয়ারমেন্টস পড়বো, সেগুলি আসলে এই চার ধরনের লোনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এই চার ধরনের লোনের বাহিরে যদি কোনো লোন অ্যাপ্লিকেবল হয় বা দেওয়া হয়, সেটা কিন্তু এই সার্কুলার বা এই লোন ক্লাসিফিকেশনের আওতাভুক্ত হবে না। লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে যে চার ধরনের লোনকে এখানে কন্টিনিউ করা হয়েছে বা ইনস্ট্রাক্ট করা হয়েছে, সেই চারটা লোন হচ্ছে কন্টিনিউয়াস লোন, ডিমান্ড লোন, ফিক্সড টার্ম লোন, শর্ট টার্ম এগ্রিকালচারাল লোন। কন্টিনিউয়াস লোন হচ্ছে যেই সকল লোন একটা নির্দিষ্ট মেয়াদ থাকে এবং যেটার একটা লিমিট সেট করা থাকে। অর্থাৎ একটা নির্দিষ্ট মেয়াদ, সাধারণত 1 বছর মেয়াদ দেওয়া থাকে এবং কাস্টমারের একটা লিমিট সেট করা থাকে। কাস্টমার ওই লিমিটের মধ্যে ওই অ্যামাউন্টটা যতবার তুলতে পারে কোনো সমস্যা নাই, যতবার জমা দিতে পারে কোনো সমস্যা নাই। যতবার তুলবে তার যে অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট আছে, সেই ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট প্রদান করবে। আর ধরেন আমার একটা কাস্টমারের একটা লিমিট আছে 1 বছরের জন্য 10 লাখ টাকার লিমিট। কাস্টমার চাইলে 10 লাখ টাকা একবারে তুলে ফেলতে পারে, আবার 7 দিন পরে 10 লাখ টাকা একবার জমা দিতে পারে, 7 দিন পরে আবার 3 লাখ টাকা জমা দিতে পারে, 50,000 টাকা জমা দিতে পারে। 1 বছর পর্যন্ত যত তোলা যত জমা দেওয়া, শুধুমাত্র তোলা এবং জমা দেওয়ার ক্ষেত্রে ইন্টারেস্টটা ইনকার্ড হবে। তোলার পরের যতদিন সে এই ফান্ডটা ইউটিলাইজ করবে ততদিনের জন্য সে ইন্টারেস্ট দিতে হবে। আর এই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এটা হচ্ছে কন্টিনিউয়াস লোন, যেটাকে আমরা এক্সাম্পল হিসেবে সিসি লোন এবং ড্রাফট লোন হিসেবে আমরা ট্রিট করতে পারি, মানে ওভারড্রাফট লোনটা যেটা আমরা কাস্টমারকে দিই সেটা। ডিমান্ড লোনটা খুব ইম্পর্টেন্ট। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিমান্ড লোন ইজ কন্টিনিউ উইথ অর কানেক্টেড উইথ ফরেন ট্রেড রিলেটেড অ্যাক্টিভিটিস গুলির সাথে ডিমান্ড লোনটা মেইনলি জড়িত থাকে। যেমন পিআইএফ এ আমরা যে সুবিধাগুলি যেই, যেমন এলটিআর, লিম, এই যে সুবিধাগুলি যেই, অর্থাৎ কাস্টমার অথবা অথবা প্যাড, পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট, আমরা যে লিমিটটা কাস্টমারকে দেই, অর্থাৎ কাস্টমার কোনো কারণে পিএডিটা সাধারণত ইস্যু হয়। কাস্টমারের ধরেন ইম্পোর্ট ডকুমেন্ট আসছে, কাস্টমার পেমেন্ট দিতে পারে না, বাট 5 ব্যাংকিং ডেজের মধ্যে আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে অ্যাজ পার ইউসিপি 600 অনুযায়ী আমাদেরকে 5 ব্যাংকিং ডেজের মধ্যে পেমেন্ট এক্সিকিউট করতে হয় যদি কমপ্লায়েন্ট প্রেজেন্টেশন হয়। সেক্ষেত্রে আমরা কাস্টমারের নামে একটা ইনস্ট্যান্ট লোন ক্রিয়েট করি। সেই লোনটার নাম হচ্ছে পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট, পিএডি বলি। ম্যাক্সিমাম ব্যাংকে এটা সাধারণত 21 দিনের জন্য ইনকার্ড করে। এই 21 দিনের মধ্যে কাস্টমার ফান্ড দিয়ে দিলে এটা নর্মাল হয়ে যায়, বাট কাস্টমার যদি ফান্ড না দেয় তারপরে এটা ফোর্স লোনে কনভার্ট হয়ে যায়। ফরেন বিল পারচেসের অ্যামাউন্টটাও সাধারণত ডিমান্ড লোনের মধ্যে পড়ে। ইনল্যান্ড বিল পারচেসটাও ডিমান্ড লোনের মধ্যে পড়ে। তাহলে পোস্ট ইম্পোর্ট ফাইন্যান্স, যেটা এলটিআর, লিম, অথবা এই টাইপের কোনো লোন, এডিশনাল কোনো লোন থাকলে, তারপরে পিএডি, তারপরে বিল পারচেস, ফরেন বিল পারচেস, লোকাল বিল পারচেস, এবং পরবর্তীতে এই লোনগুলি কোনোটা যদি ফোর্স লোনে পরিণত হয়। ফোর্স লোনে পরিণত হয় মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি সে ফান্ড দিতে না পারে, পরবর্তীতে এটা ফোর্স লোনে কনভার্ট হয়। সেই ফোর্স লোনগুলিকেও আমরা ডিমান্ড লোনে ইনক্লুড করব। ফিক্সড টার্ম লোন, যেগুলি টার্ম বা ইনস্টলমেন্ট বেস থাকে, যে লোনগুলি যেমন কার লোন, তারপরে হচ্ছে আপনার পার্সোনাল লোন, এগুলি সব হচ্ছে ফিক্সড টার্ম লোন। আমি 5 লাখ টাকা লোন নিয়েছি, প্রতি মাসে আমার ইনস্টলমেন্ট আসছে 10,000 টাকা করে, 6 বছর পরে আমার 5 লাখ টাকা পরিশোধ হবে ইনক্লুডিং ইন্টারেস্ট। এটা ফিক্সড টার্ম লোন হিসেবে ক্রিয়েট হয়। শর্ট টার্ম এগ্রিকালচারাল লোন, এগ্রিকালচারাল লোনগুলিকে এখানে ইনক্লুড করা হয়। শর্ট টার্ম এগ্রিকালচারাল লোন অর্থাৎ এগ্রিকালচার রিলেটেড, এখানে লেখা আছে শর্ট টার্ম এগ্রিকালচারাল ক্রেডিট উইল বি ইনক্লুড দ্য শর্ট টার্ম ক্রেডিটস অ্যাজ লিস্টেড আন্ডার এগ্রিকালচার অ্যান্ড রুরাল ক্রেডিট পলিসি অ্যান্ড প্রোগ্রাম। অর্থাৎ এসিডিডি কর্তৃক স্বীকৃত প্যাটার্নে যে সকল এগ্রিকালচার লোনকে শর্ট টার্ম লোন হিসেবে ট্রিট করা হয়েছে, সেগুলিকে এই জায়গাটাতে ইনক্লুড করা হবে। এই হচ্ছে চার ধরনের লোনের ক্যাটাগরি। এই চার ধরনের লোনের ক্যাটাগরির উপরে আমাদের আসলে লোন ক্লাসিফিকেশনের পরবর্তী আলোচনাটা কন্ডাক্ট হবে বা অ্যাপ্লিকেবল হবে। পাস ডিউ বা ওভার ডিউ একটা খুব ইম্পর্টেন্ট টোন, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। পাস ডিউ বা ওভার ডিউ, পাস ডিউ বা ওভার ডিউ হচ্ছে যখন কোনো একটা লোন ঠিক যেই জায়গায় গিয়ে তার এক্সপায়ারি থাকে। যেমন কন্টিনিউয়াস লোনের ক্ষেত্রে আমরা যদি বলি যে এক্সপায়ারি ডেট হচ্ছে 27শে সেপ্টেম্বর, তাহলে 27শে সেপ্টেম্বরের ঠিক পরের দিন গিয়ে সেই লোনের যতটুকু আউটস্ট্যান্ডিং থাকবে থাকবে সেটাই হচ্ছে ওভারডিউ বা পাস ডিউ বা ওভারডিউ।
আবার আমি যদি ফিক্সড টার্ম লোনের ক্ষেত্রে বলি, যে আমার একটা ইনস্টলমেন্ট দেওয়ার কথা হচ্ছে 30শে সেপ্টেম্বরের মধ্যে, যখন আমি 30শে সেপ্টেম্বরের মধ্যে লোনটা এই ইনস্টলমেন্টটা না দেই, 30শে সেপ্টেম্বরের পরেই এটা আমার জন্য ওভারডিউ হয়ে যায়। ক্যাটাগরির দিক থেকে এখানে আহ, সাধারণত 7 ধরনের লোন ক্যাটাগরি করা হয়েছে, মানে লোন ক্লাসিফিকেশনে 7 ধরনের লোন ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 0, যেটাকে STD 0 বলে, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2। এই তিনটা মূলত স্ট্যান্ডার্ড পার্ট এবং এটা আনক্লাসিফাইড পার্ট। স্পেশাল মেনশন অ্যাকাউন্ট, SMA, সাব স্ট্যান্ডার্ড, ডাউটফুল এবং বেড এন্ড লস। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি, সেজন্য একটু আপনাদের রিভিউর জন্য আলোচনা করে যাচ্ছি। এই 7টা ক্যাটাগরিকে, এইখানে এই ক্যাটাগরিটা বেশি ইম্পর্ট্যান্ট, এই ক্যাটাগরিটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ প্রথম 4টাকে আনক্লাসিফাইড হিসেবে রাখা হয়েছে, অর্থাৎ STD 0, STD 1, STD 2, SMA, এই তিনটাকে আনক্লাসিফাইড হিসেবে রাখা হয়েছে। আর ক্লাসিফাইড হিসেবে রাখা হয়েছে SSDF এবং BL, এই তিনটাকে ক্লাসিফাইড রাখা হয়েছে। ক্লাসিফাইড বাংলা হচ্ছে শ্রেণীকৃত। শ্রেণীকৃত, আপনারা দেখবেন বাংলা সার্কুলার পড়লে ওখানে শ্রেণীকৃত ওয়ার্ডটা আসে, সেটা হচ্ছে ক্লাসিফাইড লোনটাকে মিন করে। আনক্লাসিফাইড হচ্ছে যেটা বলা চলে নিয়মিত। তাহলে আনক্লাসিফাইড এই 4টার ক্যাটাগরিতে আসে কিভাবে? যদি আপনার ওভারডিউ, ওই যে এই ক্যাটাগরি যেটাকে ওভারডিউ বলেছে, অর্থাৎ যে লোনের এক্সপায়ারি যে দিন তার পরের অংশটুকুতেই সে, পরের দিনই সে ওভারডিউ হয়ে যায়। এই ওভারডিউ পিরিয়ডটা যদি, নো পাস্ট ওভারডিউ, যদি কোনো ওভারডিউ না থাকে, অর্থাৎ রেগুলার লোন থাকলে সেটাকে আমরা STD 0-তে ফেলবো। উই এক্সপেক্ট দ্যাট ম্যাক্সিমাম ব্যাংকের STD 0-র ভলিউমটা অনেক বড় থাকবে, কারণ সব ব্যাংকের রেগুলার লোন যাদের ওভারডিউ নাই, তারা, তাদের সেই পরিমাণ ভলিউমটা সবচেয়ে বড় থাকার কথা, বড় থাকে ইনফ্যাক্ট। তো STDর ভলিউমটা সবসময় অনেক বড় থাকে। STD 1 হচ্ছে একদিন, 1 মাসের কম, বা একদিন বা একদিনের বেশি সময় হলে এটা হচ্ছে STD 1 পড়ে। সাধারণত এই সমান সমান দেওয়া মানে এই দিনটাকে কাউন্ট করব। আর যখন ইজ গ্রেটার দেন বলা হয়, তখন শুধুমাত্র এই 1 মাসের বাহিরে যেতে পারবো না, বাট এটা কিন্তু একদিনকে ইনক্লুডিং হবে। আর এটা হচ্ছে 1 মাসের পরবর্তী সময়তে আর যাওয়া যাবে না। STD 2 হচ্ছে 1 মাসের সমান বা 1 মাসের পরবর্তী 2 মাসের চেয়ে কম সময়, এটা হচ্ছে 1 মাসের কম। আর এটা হচ্ছে 1 মাস বা 1 মাসের চেয়ে বেশি। 2 মাসের চেয়ে কম 2 মাস, 2 মাসের সমান বা 3 মাসের চেয়ে কম 3 মাস, বা 3 মাসের সমান 6 মাসের চেয়ে কম 6 মাস, 6 মাসের সমান বা 12 মাসের চেয়ে কম, মানে 12 মাসের চেয়ে কম মানে হচ্ছে 11 মাস 30 দিন, 29 দিন। 12 মাস বা 12 মাসের বেশি হলে সেটা BL এর ক্লাসিফাইড হবে। এই হচ্ছে প্রথম 4টাকে আমরা আনক্লাসিফাইড বলি, পরের 3টাকে আমরা ক্লাসিফাইড বলি। ক্লাসিফাইড লোন অ্যান্ড অ্যাডভান্স, যেমন SSDF এবং BL অন দ্য বেসিস অফ বোথ অবজেক্টিভ ক্রাইটেরিয়া। ক্লাসিফাইড লোন, ক্লাসিফাইড লোন হচ্ছে শ্রেণীকৃত লোন, যেটাকে আমরা নিচের পার্টে বলেছি ক্লাসিফাইড লোন। এটাকে আমরা জাজমেন্ট করি আসলে বোথ অবজেক্টিভস এন্ড কোয়ালিটেটিভ জাজমেন্টের মাধ্যমে আমরা সেটা, এটাকে ট্রাস্ট করি, উইল বি ট্রিটেড অ্যাজ নন পারফর্মিং লোন, এটাকে NPL বলা হয়। ভাইয়া, এই আপনার এই মার্ক করা এই শিটটা আমাদেরকে একটু দিয়েন গ্রুপে। আপনারা এই শীটটাই পাবেন, মার্ক করা এই শীটটাই পাবেন। এই শীটটা যে যে জায়গা মার্ক করা আছে সেই সেই জায়গাগুলিতে সেই সেই জায়গাটা ভালোভাবে পড়লে হবে। তাহলে এখানে এই এই জায়গাটাতে আমরা দুইটা খুব ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, ভেরি ইম্পর্টেন্ট। আই গেস মোস্ট অফ, মানে মোস্ট অফ দ্য ব্যাংকার্স আর ডিড নট কনসার্ন অ্যাবাউট দিস টু টাইপস অফ লোন। মানে আমরা কিন্তু বলি বলি NPL হচ্ছে, NPL হচ্ছে, NPL হচ্ছে। আসলে NPL, এখানে দুইটা ডেফিনেশন আছে, একটা হচ্ছে NPL আর একটা হচ্ছে ডিফল্ট লোন। ডিফল্ট লোন আর NPL, নন পারফর্মিং লোন। নন পারফর্মিং লোন হচ্ছে ক্লাসিফাইড যে লোন, সেগুলিকে আমরা নন পারফর্মিং লোন বলবো, NPL বলবো। তাহলে NPLটা যখন আপনি বলতে যাবেন, তখন আপনার মাথায় চলে আসবে ও SSDF এবং BL যত অ্যামাউন্ট আছে সেটা হচ্ছে নন পারফর্মিং লোন। মিনস BLটাকে কিন্তু আমরা নন পারফর্মিং লোন বলছি। খেয়াল করেন এই জায়গাটাতে, এই জায়গাটাতে মেয়াদ হচ্ছে 3 মাসের সমান বা 3 মাস থেকে 6 মাসের কম। 6 মাস বা তার পরবর্তী সময় কিন্তু এখান থেকে এটুকু পর্যন্ত, তার মানে 6 মাস বা তার পরবর্তী সময়ের লোন হচ্ছে DF এবং BL। আমি কেন এই কথাটা বলছি?
একটু পরে আপনাদেরকে বলা মানে এক্সপ্লেন করছি। মানে আমি জাস্ট একটু ক্লাসিফাই করে দিলাম। যদি আমি কোনো কারণে আপনাকে বলি, আচ্ছা বলেন তো ক্লাসিফাইড লোনের মধ্যে 6 মাস বা তার পরবর্তী লোন কয়টা, আপনি তখন বলবেন দুইটা। কি কি? ডিএফ অ্যান্ড বিএল। বাট নন পারফর্মিং লোন হচ্ছে তিনটা। কোন তিনটা? এসএস, ডিএফ এবং বিএল হচ্ছে নন পারফর্মিং লোন। কেন আমি একটু জিনিসটাকে পেঁচালাম সেটা হচ্ছে হাউএভার, এই লাইনটুকুর জন্য। হাউএভার, লোন শ্যাল বি ট্রিটেড অ্যাজ ডিফল্ট লোন ফর দ্য পারপাস অফ সেকশন 27 ক ক 3 অ্যাজ পার সেকশন 5 গ গ অফ ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991। মানে ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991-এ ডিফল্ট লোনের আলাদা একটা ডেফিনেশন দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে এই যে এটা। এবার এটা আমরা পড়ি। খেলাপি ঋণ, মানে খেলাপি ঋণ কথাটার ইংরেজি হচ্ছে ডিফল্ট লোন, নন পারফর্মিং লোন না কিন্তু। খেলাপি ঋণ গ্রহীতা অর্থ, মানে খেলাপি ঋণ গ্রহীতার অর্থ কি, মানে এটা আইনের ভাষা বলছি তো এই জন্য একটু হয়তো মানে কঠিন হবে। খেলাপি ঋণ গ্রহীতা অর্থ মানে খেলাপি ঋণ গ্রহীতা মানে কোনো দেনাদার ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোম্পানি যাহার নিজের বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে প্রদত্ত অগ্রিম ঋণ বা অন্য কোনো আর্থিক সুবিধা বা উহার অংশ বা উহার উপর অর্জিত সুদ বা উহার মুনাফা বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সংজ্ঞা অনুযায়ী মেয়াদ উত্তীর্ণ হওয়ার 6 মাস অতিবাহিত হয়েছে। তাহলে বাংলাদেশ ব্যাংকের সংজ্ঞা অনুযায়ী 6 মাস অতিবাহিত হয়েছে যে সকল লোন, সেই সকল লোনকে আমরা খেলাফি লোন বা ডিফল্টার লোন বলবো। তাহলে এই সার্কুলার এবং ব্যাংক কোম্পানি অ্যাক্টের ডেফিনেশন আমাকে আসলে ডিফল্ট লোন হিসেবে ট্রিট করাচ্ছে ডিএল এবং পিএল কে। সুতরাং কারো তো এই জায়গাটাতে কোনো কনফিউশন থাকার খুবই খুবই ইম্পর্টেন্ট এবং ক্রুশিয়াল ইস্যুস। কারণ আমরা আপনাকে যদি মানে আই বিলিভ ক্রেডিটে কাজ করছে, আপনাকে জিজ্ঞেস করেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নন পারফর্মিং লোন অ্যান্ড ডিফল্ট লোন, নেভার এভার আপনি বলতে পারবেন না। মানে যারা এই দুইটা ডিস্টিংশনটা বুঝতে পারবে না তারা কিন্তু এটা প্রপারলি এক্সপ্লেন করতে পারবে না। সো এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনি যখন ক্রেডিটে কাজ করবেন, ক্রেডিট নিয়ে কথা বলবেন, মোস্ট অফ দ্য ডিসকাশন উইল কানেক্টেড উইথ এনপিএল এন্ড ডিফল্ট লোন। সো কোনটা এনপিএল আর কোন কোন অ্যামাউন্টটুকু এনপিএল, কোন অ্যামাউন্টটুকু ডিফল্ট লোন, এইটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখন আমরা খুব সিম্পল একটা প্রশ্ন করব সবাইকে। সেটা হচ্ছে কোনো একটা ব্যাংকের স্বাভাবিকভাবে এনপিএল এর পরিমাণটা বেশি হওয়ার কথা না ডিফল্ট লোনের পরিমাণটা বেশি হওয়ার কথা? প্রশ্ন। এনপিএল। এনপিএল বেশি হওয়ার কথা। কারণ? এখানে তিনটা ক্যাটাগরি একসাথে করা হয়েছে, ভেরি আর গুড, ডিফল্টের ক্ষেত্রে তো শুধুমাত্র দুইটা ক্যাটাগরি। ভেরি গুড, ভেরি গুড, এক্সেলেন্ট, রাইট। ওকে, এবার আমরা ক্যারি ফরওয়ার্ড করি। লোন ক্লাসিফাইডের ক্ষেত্রে এখানে সামারিটা হচ্ছে, যদি আমার কোনো কারণে দুইটা দুইটা ইস্যু, একটা হচ্ছে যদি কোনো কাস্টমারের লোন পজিশনিংটা চেঞ্জ হয়, মানে ধরেন ও আহ, মানে এসএসসি ছিল সেটা এখন এসএমই তে চলে আসবে, সে তার রেগুলার যেটুকু যে অ্যামাউন্টটা পেন্ডিং ছিল, ওভারডিউ যেটা ছিল সেটা পরিশোধ করে দিয়েছে, তার ক্লাসিফিকেশনটা আগে চলে আসবে। দ্য ডিসিশন টু মুভ এ লোন ফ্রম এসএস টু এসএমএ এসটিডি মাস্ট বি টেকেন বাই বোর্ড অফ ডিরেক্টরস। যদি কোনো মুভ, কোনো একটা লোনকে এক জায়গা থেকে অন্য জায়গায় আমি ট্রান্সফার করতে চাই, ধরেন ইফ এ লোন ইজ ক্লাসিফাইড অন দ্য বেসিস অফ কোয়ালিটেটিভ জাজমেন্ট বাই দ্য ব্যাংক ফ্রম টাইম টু টাইম in the judgment of the bank, it may be moved a more favorable classification category. The decision must be accompanied by analysis showing that there has been improvement in this payment performance of the loan under NNN. The decision to move এই জায়গাটুকু ইম্পর্টেন্ট, এটা আমাদের জরুরি। The decision to move a loan gradually from BL to DF, সিরিয়ালটা এভাবে হবে, মানে কোনো কারণে কোনো একটা লোনকে আপনি চাইলেই এই জায়গা থেকে এখানে নিয়ে আসতে পারবেন না, এখানে থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এটার কথা বলা হয়েছে। দ্য লোন The decision to move a loan gradually from BL to DF or from DF to SS may, with appropriate justification, by taken by managing director and CEO. Managing director এর instruction নিয়ে এই ক্লাসিফিকেশনটা চেঞ্জ করতে হবে। The decision is to move a loan from SS to SMA, substandard to এত must be taken by board of directors. The decision to move a loan from SS to SMA
এসএস থেকে এসএমই তে কোনো একটা লোনকে আনতে গেলে মাস্ট বি টেকেন বাই বোর্ড অফ ডিরেক্টরস এর অ্যাপ্রুভালের ইস্যু বলা হচ্ছে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট জাস্টিফিকেশন প্রেজেন্টেড বাই ব্রাঞ্চ দ্যাট অর্গানাইজ দ্য লোন ইন কোয়েশ্চেন অ্যান্ড দ্য ম্যানেজিং ডিরেক্টর সিও সিওর সিও যদি এসএস থেকে এসএমই বা এসটিডি তে আনতে হয়, তাহলে বোর্ড অফ ডিরেক্টরসদের পারমিশন লাগবে ইন লাইন উইথ ম্যানেজিং ডিরেক্টর অর সিইওর অ্যাপ্রুভাল। কারণ কি? কারণ হচ্ছে, দেখেন, এটা ক্লাসিফাইড থেকে আনক্লাসিফাইডে চলে যাচ্ছে, ইট ইজ ক্রুশিয়াল। তিনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, এটা একটু কম ক্রুশিয়াল, মানে একই ক্যাটাগরিতেই তো আছে। বাট যখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন বলা হচ্ছে যে এই জায়গাটাতে বোর্ড অফ ডিরেক্টরসদের পারমিশনের ইস্যু আছে। বাট 2 নম্বরে বলা হচ্ছে, সেন্ট্রাল ব্যাংক যদি কোনো কারণে, সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশন ডিভিশন যদি কোনো কারণে কোনো লোনকে কোনো জায়গায় ক্লাসিফাইড করে, এবং তারপরে যদি সেটা ক্লাসিফিকেশন চেঞ্জ হয়, ধরেন কাস্টমার ফান্ড দিয়ে দিয়েছে বা অন্য কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের পারমিশন নিয়ে সেটাকে ক্লাসিফিকেশনটা চেঞ্জ করতে হবে। তাহলে ক্লাসিফিকেশন চেঞ্জ করার ক্ষেত্রে আমাকে তিনটা ক্যাটাগরির কথা বলা হয়েছে। ক্লাসিফাইড লোনগুলিকে চেঞ্জ করতে গেলে এক ধরনের প্যাটার্ন, সেখানে শুধু ম্যানেজিং ডিরেক্টর বা সিইওর অ্যাপ্রুভাল হলেই হবে। বাট ক্লাসিফাইড থেকে আনক্লাসিফাইডে যদি যেতে যাই, মানে এসএস থেকে এসএমই বা এসটিডিতে যেতে গেলে বোর্ড অফ ডিরেক্টরস এর পারমিশনটাও এখানে অ্যাপ্লিকেবল। আর সেন্ট্রাল ব্যাংকের ইন্সপেকশন ডিভিশন কর্তৃক কোয়ালিটেটিভ জাজমেন্টের মাধ্যমে কোনো লোন ক্লাসিফিকেশন যদি সেন্ট্রাল ব্যাংক সেট করে, যে ইফ এ লোন ইজ ক্লাসিফাইড ডিউরিং দ্য বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন অন দ্য বেসিস অফ কোয়ালিটেটিভ জাজমেন্ট, ইট ক্যানট বি ডিসক্লাসিফাইড উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য কনসার্ন ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ ব্যাংক ইন্সপেকশন অফ বাংলাদেশ ব্যাংকে যদি ক্লাসিফাইড কোনো লোন নিয়ে অবজারভেশন করে, কোনো ধরনের কোনো 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 ডিল মেনটেন করে বা কোনো ধরনের অবজারভেশন দেয়, তাহলে সেটার ক্লাসিফিকেশন চেঞ্জ করতে গেলে স্বয়ং বাংলাদেশ ব্যাংকের পারমিশনটার প্রয়োজন হবে। রিপোর্টিং এর ক্ষেত্রে, সিএল রিপোর্টিং এর ক্ষেত্রে আমরা 5 ধরনের রিপোর্টিং করি। সিএল 1-এ রিপোর্ট হয় সিএল 2, সিএল 3, সিএল 4, সিএল 5। সিএল 2-তে রিপোর্ট হয় কন্টিনিউয়াস লোন। আমরা ওই যে প্রথমে পড়ে আসছি 4 ধরনের লোন। কন্টিনিউয়াস লোনটা রিপোর্ট হয় সিএল 2-তে, সিএল 3-তে রিপোর্ট হয় ডিমান্ড লোন, সিএল 4-এ রিপোর্ট হয় ফিক্সড টার্ম লোন, সিএল 5-এ রিপোর্ট হয় শর্ট টার্ম এগ্রিকালচারাল লোন। এই রিপোর্টিং এর আবার একটা প্রসিডিওর আছে, যারা ঠিক এটা আপনাদের এখন মানে ডিপলি জানার দরকার নাই, জাস্ট এই রিপোর্টটা এভাবে হয়, সেন্ট্রাল ব্যাংকে আমরা রিপোর্টটা এভাবে প্রদান করি। এই চারটা সিএল 2, সিএল 3, সিএল 4 অ্যান্ড সিএল 5 রিপোর্টিংটাকে অ্যাকুমুলেট করে সামারি আকারে একটা রিপোর্ট তৈরি করা হয়, দ্যাট ইজ কল্ড সিএল 1। মূলত সিএল 1টাই আসলে টোটাল সিএল স্ট্রাকচারের সামারিটা হোল্ড করে। রিপোর্টিংটা করার জন্য এটা বাংলাদেশ ব্যাংক অ্যাকর্ডিং টু টেমপ্লেট, একটা টেমপ্লেট দেওয়া আছে বাংলাদেশ ব্যাংকের, এই লিঙ্কে ঢুকলে বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া যাবে। সেই টেমপ্লেট অনুযায়ী রিপোর্টটা সাবমিট করতে হবে। রিপোর্টটা করতে হবে, ব্যাংক আর অ্যাডভাইস টু সাবমিট ডিটেলস স্টেটমেন্টস থ্রু সিএল 1। সিএল 1টা ম্যান্ডেটরি, সবগুলি মিলিয়ে রিপোর্ট সাবমিট করবে পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে। অর্থাৎ সিএল রিপোর্ট তাহলে আজকে ধরেন সেপ্টেম্বরের রিপোর্টটা সাবমিট করতে হবে 5th অফ নেক্সট মান্থ আফটার দ্য কোয়ার্টার এন্ড। ইন রেসপেক্ট অফ ক্লাসিফিকেশন প্রভিশনিং অ্যান্ড ইন্টারেস্ট আর সাসপেন্স অ্যাকাউন্ট উইথিন, এটার সাথে সিএল এর সাথে দিতে হবে, প্রভিশনটাও দিতে হবে, প্রভিশনিংটাও দিতে হবে, ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টের স্টেটমেন্টটাও দিতে হবে উইদিন 15th অফ নেক্সট মান্থ আফটার দ্য কোয়ার্টার এন্ড। এটা কোয়ার্টার বেসিস দিতে হয় রিপোর্টটা, মানে তাহলে এক বছরে 4বার দিতে হয়। এক কোয়ার্টারে, ধরেন কোয়ার্টার শেষ হলো জুনেই, একটা কোয়ার্টার শেষ হলো সেকেন্ড কোয়ার্টার, অথবা মার্চে প্রথম কোয়ার্টার শেষ হলো, তাহলে মার্চের রিপোর্টটা জমা দিতে হবে এপ্রিলের 15 তারিখের মধ্যে। সিএল এর টোটাল এই যে 5টা ক্যাটাগরি আছে সেটা দিতে হবে, প্রভিশনের ক্যালকুলেশন, প্রভিশন ডিটেলসটা দিতে হবে, রিপোর্টটা দিতে হবে, ইন্টারেস্ট সাসপেন্সের রিপোর্টটাও সাবমিট করতে হবে। এটা এই সাবমিশনের উপর ডিপেন্ড করে সিআইবিটা আপডেট হয়, দ্যাটস ওয়াই এটা খুব ইম্পর্টেন্ট। মোটামুটি লোন ক্লাসিফিকেশন ইজ ওভার ফ্রম আওয়ার এন্ড। আশা করছি কারো কোনো সমস্যা নাই, থাকার কথাও না। লোন ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ইন্টারেস্ট সাসপেন্স বা এগুলি আমরা কোন জায়গাটাতে নিব সেটা আমরা লাস্ট ডেতে আলোচনা করেছি, আমি জাস্ট ব্রিফ একটু বলে যাব। ইফ এনি লোন আর অ্যাডভান্স ইজ ক্লাসিফাইড এর এসএস এন্ড ডিএফ, অর্থাৎ ক্লাসিফাইড এর প্রথম দুইটা ক্যাটাগরিতে থাকে, তাহলে তার ইন্টারেস্টটা, যে প্রফিটটা ক্যালকুলেট হবে, সেটা ইন্টারেস্ট সাসপেন্সে নিতে হবে। 1 নম্বর কথা, সেটা ইনকামে নেওয়া যাবে না। তাহলে ইনকামে নেওয়া যাবে কোনগুলি? ইনকামে নেওয়ার ক্ষেত্রে নিতে পারবো আসলে আনক্লাসিফাইড লোন থেকে যে ইনকাম হয় এসএমই পর্যন্ত, পুরোটা আমি ইনকামে নিতে পারবো উইদাউট এনি হেজিটেশন। ক্লাসিফাইড হয়ে গেলে এই দুইটার ইন্টারেস্টটা
ইন্টারেস্ট সাসপেন্সে রাখতে হবে, সেটা আমি ইনকামে নিতে পারবো না। 2 নম্বরে বলা হচ্ছে যদি লোনটা ক্লাসিফাইড হয়ে যায়, মানে সরি, যদি লোনটা বিএল হয়ে যায়, তাহলে লোন বিএল হলে অটোমেটেড যে প্রফিট জেনারেট হয়, অ্যাক্রুড বেসিসে যে প্রফিট জেনারেট হয়, এই জেনারেশনটা বন্ধ হয়ে যাবে। এবং এটা বন্ধ হয়ে যাবে, চার্জিং অফ ইন্টারেস্ট ইন দ্য সেম অ্যাকাউন্ট উইল সিজ, অর্থাৎ যেটা আমি, যে ইন্টারেস্ট আমি সাসপেন্স অ্যাকাউন্টে নিচ্ছি সেটা আর সাসপেন্স অ্যাকাউন্টে নিতে পারবো না, এটা আলাদা হিসাবে ক্যালকুলেশন করা হবে, হয় ম্যানুয়ালি অথবা বা, মানে অটোমেটেড যে সিস্টেমই হোক। যেই দিন বিএল হবে তার পরবর্তী সময় থেকে ইন্টারেস্টটা সিজ হয়ে যাবে, সেটা সাসপেন্স অ্যাকাউন্টে আর যাবে না। আবার ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে না এরকম না, ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে, সেটা এমপ্লয়েড ইন্টারেস্ট হিসেবে আলাদা একটা জায়গায় ট্রিটেড থাকবে বা রিটেন করা থাকবে। ইন কেস অফ রিসিডিউল জাকির লোন। ভাই, জি। জাকির ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই যে বছর যে অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে পারে না, সেটা কি আনক্লাসিফাইড করে না সে কারণে, নাকি প্রভিশন রাখিনি সে কারণে? মানে প্রশ্নটা আবার একটা বলেন। লোন ক্লাসিফাইড হয়ে যাবে সেটা করে নাই, এটার কারণে রিজনটা কি এটা, নাকি ওই যে আসলে লোনের যতটুকু প্রভিশন রাখতে হবে সেটা করে নাই সেটা? প্রভিশনটা মেইনলি, মানে এইটাকে যখনই কোনো ক্যালকুলেশনে কোনো পানিশমেন্ট বা কোনো ইস্যুস আছে, সেটা আসলে প্রভিশন ঘাটতির কারণে হয়। কারণ প্রভিশন ঘাটতিটাই একটু পরে আমরা যখন একটা ম্যাথ ক্যালকুলেশন করব তখন দেখবো প্রভিশন ঘাটতিটাই আসলে অন্য সকল জায়গায় ইফেক্ট ফেলে, অন্য সকল জায়গায় ইফেক্ট ফেলে। ওকে, পরে হচ্ছে রিশিডিউলিং লোন। রিশিডিউলিং লোনের ক্ষেত্রে যেটা আনইউটিলাইজ ইন্টারেস্ট আসবে, রিশিডিউলিং লোনটা আমরা পড়বো আজকে। রিশিডিউলিং লোনের ক্ষেত্রে রিয়েলাইজড যে ইন্টারেস্টটা আসবে, সেটাও ইন্টারেস্ট সাসপেন্সে রাখা যাবে, সেটা ইনকামে নেওয়া যাবে না। যখন কোনো একটা লোন ফাইলিং করা হবে, মানে স্যুট করা হবে, সুটে যাবে, মানে মামলায় চলে যাবে, তখন এখানে অবশ্য ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস এর কথা বলা আছে। যে মামলায় আমরা নিব যখন, তখন প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের উপর বেস করে মামলাটা হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে কিছু মামলার ক্ষেত্রে মামলা কন্টিনিউ থাকা পর্যন্ত রেগুলার ইন্টারেস্ট ইন্টারেস্ট কাউন্ট করা যাবে। আর কিছু মামলা আছে যে যেই মামলাগুলির ক্ষেত্রে ইন্টারেস্ট কাউন্ট করার ক্ষেত্রে সাসপেন্স অ্যাকাউন্টে নেওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক বলা হয় যে ইনকাম এটা নেওয়া যাবে না, এটা সাসপেন্স অ্যাকাউন্টে নিতে হবে। ইন কেস অফ ফাইলিং এ লসুট ফর রিকভারি অফ সাচ লোন, এই লোনগুলি কোনোটা যদি মামলা করা হয়, ইন্টারেস্ট ফর দ্য পিরিয়ড টিল ফাইলিং অফ দ্য সুট ক্যান বি চার্জ ইন দ্য লোন অ্যাকাউন্ট। যদি যতক্ষণ পর্যন্ত মামলা করছেন, মানে যেদিন মামলা করবেন তার আগ পর্যন্ত যত ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে, সেটা আপনি লোন অ্যাকাউন্টে রাখতে পারবেন, লোন অ্যাকাউন্টে রাখতে পারবেন, ইন অর্ডার টু ফাইল দ্য সেম ফর দ্য অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। মামলা করব আমি প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্টের উপর, অর্থাৎ যেদিন মামলা করব সেদিন পর্যন্ত যত প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট আছে সেটার উপর আমরা মামলা করব। বাট ইন্টারেস্ট thus charged in the loan account has to be preserved in the interest suspense account. বাট ইন্টারেস্ট দাস চার্জ ইন দ্য লোন অ্যাকাউন্ট, লোন অ্যাকাউন্টের উপরে এই যে মামলা করা বা মামলা করার পরবর্তী সময় লোন অ্যাকাউন্টের উপরে যেই ইন্টারেস্টটা আমরা চার্জ করব, সেটা কিন্তু ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে রাখতে হবে। এটা কিছু এক্সেপশনাল আছে, প্র্যাকটিক্যালি আমরা কিছু জায়গায় এক্সেপশনাল ক্রিয়েট করি, বাট ওভারঅল আমরা চিন্তা করি মামলা হয়ে যাওয়ার পরে সেটা যে ইন্টারেস্টটা ক্যালকুলেশন হবে, সেটা আসলে ইন্টারেস্ট সাসপেন্সেই আমরা রাখবো, এটা আমরা আপাতত মনে রাখি। ইফ ক্লাসিফাইড লোন অর পার্ট অফ ইজ রিকভার্ড, যদি ক্লাসিফাইড লোনের কোনো একটা অংশ বা পুরো অংশ রিকভার্ড হয়, তাহলে প্রথমে আগে সেই লোনের যে ইন্টারেস্ট আছে সেটা আগে রিকভার্ড হবে, দেন যদি কোনো অ্যামাউন্ট থাকে সেটা দিয়ে আমি প্রিন্সিপালটা রিকভার করব। আমরা এটার যখন যদি এক্সাম্পল দিই, ধরেন একটা লোনের প্রিন্সিপাল হচ্ছে 1 লাখ, এটার ইন্টারেস্ট হয়েছে 50,000, 50,000, তাহলে টোটাল এই লোনের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1,50,000, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। এখন ধরেন এটা রিকভারি হয়েছে, এই রিকভারিটার ক্ষেত্রে রিকভারি হয়েছে কাস্টমার 70,000 টাকা দিয়েছে রিকভারি আকারে, আমরা বিভিন্ন টার্মস অ্যাপ্লাই করে আমরা 70,000 টাকা রিকভারি করেছি। তাহলে 70,000 টাকা রিকভারি করলে প্রথমে 50,000 টাকা কাটা যাবে, বাকি থাকবে 20,000, সেই 20,000 টাকা প্রিন্সিপালটা কমে যাবে, অর্থাৎ এই লোনের তখন আউটস্ট্যান্ডিং হবে 80,000, বাট এটা পুরোটাই প্রিন্সিপাল। যদি সে
1 লাখ টাকা দিত, তাহলে 50,000 এখানে কমতো। মানে গ্র্যাজুয়ালি প্রথম আমি এটাকে প্রায়োরিটি দিত। যদি এমন হতো যে 30,000 দিচ্ছে, আপনি কোনোভাবে 30,000 রিকভারি করেছেন, 30,000, 30,000, তাহলে 30,000 এখান থেকে কমবে, এখান থেকে 1 টাকাও কমবে না। অর্থাৎ তখন তার ইন্টারেস্ট হবে 20,000, আর প্রিন্সিপাল 1 লাখ, 1 লাখই থাকবে। মোটামুটি লোন ক্লাসিফিকেশন নিয়ে আমাদের আলোচনা হচ্ছে এতটুকু পর্যন্ত। এবার আমরা চলে যাব প্রভিশনিং। প্রভিশনিংটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটু খেয়াল রাখবেন। গতকালকে যাদের কাছে মনে হয়েছে যে ভাই একটু কঠিন মনে হয়েছে, আজকে আমরা একটু সোজা করে একটা এক্সাম্পল দিয়ে পড়বো। এআইবিবি যারা আছেন তাদের জন্য এটা একটা ম্যাথ পরীক্ষা আসে কিন্তু এই ম্যাথটা। আর ব্যাংক প্রমোশনে যারা আছেন তাদের ক্ষেত্রে, যারা এভিপি, তাদের জন্য ম্যাথটা ইম্পর্টেন্ট, কারণ আপনাদের ইন্টেলেকচুয়াল প্যাটার্ন দিয়ে একটা ম্যাথ আসতে পারে, এই জায়গাটা দিয়ে ছোট করে একটা ম্যাথ দিতে পারে। সো এবিপি যারা আছে তাদের জন্য ম্যাথটা ইম্পর্টেন্ট। আর এআইবিবির স্টুডেন্ট যারা, তাদের জন্য ম্যাথটা ইম্পর্টেন্ট। অন্য যারা আছে তাদের জন্য ম্যাথটা পরীক্ষা কখনো আসবে না, বাট ম্যাথটা দেখলে আপনি প্রভিশনিংটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। প্রভিশনিংটা মানে হচ্ছে কোনো একটা, যখন কোনো একটা লোনকে লোন দেন আপনি কোনো একটা ব্যাংকে, তাহলে এই লোনের লোন থেকে যে ইনকামটা আসে, সেই ইনকামের একটা নির্দিষ্ট অংশ লোনটাকে সিকিউর করার জন্য আলাদা করে রেখে দেওয়াটাকে বলা হয় প্রভিশনিং করা। মানে ওই ইনকামটা কাউকে আপনি ডিস্ট্রিবিউট করতে পারবেন না, না শেয়ার হোল্ডারদেরকে, না অন্য কাউকে ওই ইনকামটুকু ডিস্ট্রিবিউশন করতে পারবেন না, অর্থাৎ যেটুকু আপনি প্রভিশনে রাখবেন। তাহলে প্রভিশন হচ্ছে ইনকামের এমন একটা অংশ, যে অংশটা কোনো একটা অ্যাকাউন্টে, আলাদা একটা অ্যাকাউন্টে লোনকে সিকিউর করার জন্য সংরক্ষিত রাখা হয়। এখন আমরা জানি কাস্টমারকে আমরা বিভিন্ন ধরনের লোন দেই, সেই বিভিন্ন ধরনের লোনের ক্ষেত্রে ক্লাসিফিকেশনও বিভিন্ন ধরনের হয়। এখন কোন ক্লাসিফিকেশনের জন্য প্রভিশনিং কিভাবে রাখবো, কত ক্যালকুলেশন করব, সেটাই আমরা আজকের এই সার্কুলার প্লাস ম্যাথে দেখার চেষ্টা করব। প্রভিশনিং সাধারণত রাখার কথা বলা হয়েছে জেনারেল প্রভিশনিং, অর্থাৎ আনক্লাসিফাইড লোনগুলির ক্ষেত্রে প্রভিশনিং হচ্ছে লোন আউটস্ট্যান্ডিং এর 1%। লোন আউটস্ট্যান্ডিং মানে প্রিন্সিপাল প্লাস যদি কোনো ওভারডিউ থাকে সেটার যোগফলটাকে লোন আউটস্ট্যান্ডিং বলে। ধরেন লোন আউটস্ট্যান্ডিং, এখানে আমরা তিনটা কথা বলি, তিনটা কথা আসে। একটা হচ্ছে, ধরেন একটা লোন, 1 লাখ টাকা লোন দিয়েছি কাস্টমারকে। এই 1 লাখ টাকার পরে সে লোনটা কোনো কারণে পরিশোধ করে নাই, 2 মাস পরে বা 3 মাস পরে তার, 1 মাস পরে তার ইন্টারেস্ট আসছে 1,000 টাকা। এই 1 মাস পরে ওই লোনের স্থিতি দাঁড়িয়েছে 1,01,000 টাকা। 1,01,000 টাকা। তাহলে কোনো একটা লোনের স্থিতি যখন 1,01,000 টাকা দাঁড়াবে, এই 1 লাখ টাকা হচ্ছে প্রিন্সিপাল, 1,000 টাকা হচ্ছে প্রফিট। প্রফিট প্লাস প্রিন্সিপাল, এই যোগফলটাকে বলা হয় লোন আউটস্ট্যান্ডিং। বি কেয়ারফুল, লোন আউটস্ট্যান্ডিং হচ্ছে লোন এবং ইন্টারেস্টের যোগফল। জেনারেল প্রভিশনিং হচ্ছে স্ট্যান্ডার্ড যে তিনটা আছে সেটার ক্ষেত্রে লোন আউটস্ট্যান্ডিং এর 1% প্রভিশনিং রাখতে হবে, এসএম এর ক্ষেত্রে 5%, আর ক্লাসিফাইড যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে এসএস এর ক্ষেত্রে 20% বেজ অন প্রভিশন। তারপরে ডিএফ এর ক্ষেত্রে 50% অফ বেজ অফ প্রভিশন। বিএল এর ক্ষেত্রে 100% বেজ অন প্রভিশন। বি কেয়ারফুল, সব টানা পড়ে যাচ্ছি না? টানা পড়ে যাওয়ার পরে কিন্তু আমি সবকে বেজ অন প্রভিশনে নিয়ে যাচ্ছি, বাট লেখাটা ক্লিয়ার দেখেন, এখানে কিন্তু বেজ অন প্রভিশন লেখে নাই। এই দুইটাতে খেয়াল করেছেন, এখানে লিখছে 1% অফ লোন আউটস্ট্যান্ডিং, এখানে লিখেছে 5% অফ লোন আউটস্ট্যান্ডিং, এইখানে লিখেছে 20% অফ বেজ অন প্রভিশনিং, 50% অফ বেজ অন প্রভিশনিং, 100% বেজ অন প্রভিশনিং। তার মানে এই তিনটা জায়গায় বেজ অন প্রভিশনিং এবং লোন আউটস্ট্যান্ডিং ডেফিনেটলি এক কথা না। এই দুইটাতে সোজা টোটাল আমি ক্যালকুলেশন করব, যত লোন আউটস্ট্যান্ডিং আছে তার বরাবর স্ট্রেট ফরওয়ার্ড 1% প্রভিশনে রেখে দিতে হবে, কোনো হিসাব নিকাশ নাই। এসএমই তে কোনো একটা ব্যাংকের যত লোন আউটস্ট্যান্ডিং পাবো, স্টেট তার 5% করলে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা আমি প্রভিশনে রেখে দিতে হবে। ধরেন কোনো একটা ব্যাংকের এসএমই লোন আউটস্ট্যান্ডিং হচ্ছে 1 লাখ, ধরলাম কোনো একটা ব্যাংকের সবকিছু মিলে। 1 লাখ যদি হয় না, এটা আরো অনেক বড় ভলিউম, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। তাহলে এইটার 1 লাখের 5% হচ্ছে 5,000 টাকা।
এটা আমি কাস্টমারকে লোন দিয়েছি, এইটার প্রভিশনিং ক্যালকুলেশন করে বের হলো 5,000 টাকা। 5,000 টাকা মানে হচ্ছে আপনি সারা বছর, 1 বছর পরে আপনার তো টোটাল একটা ইনকাম হবে ব্যাংকের, সেই ইনকামের থেকে এই 5,000 টাকা প্রভিশন আকারে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ এটা আপনি ডিস্ট্রিবিউটেড ইনকামে নিতে পারবেন না। এই প্রভিশনিংটা সবসময় ইনকাম থেকে অ্যাসাইড হবে, ইনকাম থেকে অ্যাসাইড হবে। সেম একই রকম যদি আপনার ব্যাংকের এসটিডি, এসটিডি 0, এসটিডি 2, এসটিডি 3 সবকিছু মিলে যদি আপনার ব্যাংকের লোনের পরিমাণ হয় 5 লাখ, তাহলে 5 লাখের 1%, মানে আমি যদি ভুল না করি তাহলে 5,000 টাকা আপনার লোন প্রভিশনিং এ রাখতে হবে। লুকিং দ্যাট, যে এই দুইটার ক্ষেত্রে লোন প্রভিশনিং কিন্তু কম রাখছে, কারণ এই দুইটা লোন তো রেগুলার রেগুলার লোন, সুতরাং আপনার এটা তো লস করার কোনো সম্ভাবনা কম। এই জন্য এই দুইটাতে প্রভিশনিংটা কম রাখা হয়। বাট পরের তিনটাতে লোন প্রভিশনিংটা ক্যালকুলেশন করা হয় বেস ফর প্রভিশন এই ক্যাটাগরি দিয়ে, বেস ফর প্রভিশনিং এই ক্যাটাগরি দিয়ে। এসএস এর ক্ষেত্রে 20% অফ বেস প্রভিশনিং, ডিএফ এর ক্ষেত্রে 50%, বিএল এর ক্ষেত্রে 100% অফ বেস প্রভিশনিং দিয়ে প্রভিশনিংটা রাখা হয়। তাহলে আমরা একটু পরে প্রভিশনিং নিয়ে এই দুইটা জায়গাতে কারো কোনো কনফিউশন নাই, আই থিংক সো। বাট এতটুকু জায়গার মধ্যে কনফিউশন আছে, বিকজ এতটুকু জায়গার কনফিউশন আমরা একটু পরে আলোচনা করব। এই জায়গাটুকুর মধ্যে যখন আমরা বেজ অন প্রভিশনিং এ যাব, দেখেন এই লিখেছে বেজ অন প্রভিশনিং এখন পড়ছি, মানে এই তিনটার জন্য। এই দুইটা নাই কিন্তু আর আলোচনায়, এই দুইটার প্রভিশনিং নিয়ে আমরা আর কোনো ধরনের কনসার্নে যাব না। আমরা তো একটু আগে হিসাব করে দেখেছি যে 1 লাখ টাকা এসএম এর ক্ষেত্রে 5,000 হচ্ছে আসছে প্রভিশন, 5 লাখ টাকা এসটিডি 0, 1, 2 ক্ষেত্রে আসছে 5,000 টাকা। তাহলে এই দুইটা জায়গা থেকে এই ব্যাংকের লোন মানে ইনকাম সরিয়ে রাখতে হবে, এটা থেকে 5,000, এটা থেকে 5,000, 10,000 সরিয়ে ফেলতে হবে। ওকে, যদি এমন হতো ওই ব্যাংকের এসএস দিয়ে বিএল বলতে কোনো কিছু না থাকতো, তাহলে টোটাল সে 10,000 টাকা ইনকাম থেকে সরিয়ে ফেললেই কিন্তু প্রভিশনিং কমপ্লিট। বাট সব ব্যাংকেই এই 5টা ক্রাইটেরিয়া থাকে, দ্যাটস ওয়াই পরের হিসাবগুলিও ক্যালকুলেশন করে আনতে হয়, এবং প্রত্যেকটারই আলাদা আলাদা ফিগার আসবে। ফিগার এসে টোটাল যোগফলটা যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা ইনকাম থেকে সরিয়ে রাখতে হয়। ওকে, এবার আমরা যে তিনটা বেজ অন প্রভিশনিং এর কথা বলছে, সেই তিনটা জায়গা আমরা একটু আলোচনা করব। বেজ অন প্রভিশনিং এর ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি করা হয়েছে। একটা ক্যাটাগরি হচ্ছে প্রথম ক্যাটাগরি, ডিপোজিট উইথ দ্য সেম ব্যাংক আন্ডার লিয়েন এগেইনস্ট দ্য লোন। নর্মাল প্রভিশনিং ক্যালকুলেশনের ফর্মুলাটা হচ্ছে, নর্মাল স্বাভাবিকভাবে যে কোনো স্বাভাবিক এক্সেপশনাল বাদ দিয়ে নর্মাল প্রভিশনিং ক্যালকুলেশনের ফর্মুলা হচ্ছে এই ফর্মুলাটা। Outstanding balance of the classified loan less the amount of interest suspense and the value of eligible collateral। তাহলে কোনো একটা লোনের বেস ফর প্রভিশনটা ক্যালকুলেশন করা হয় আউটস্ট্যান্ডিং লোন ব্যালেন্স মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স মাইনাস ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরাল, এই তিনটা। তাহলে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যেটা থাকবে লোন ব্যালেন্স, সেটা থেকে ইন্টারেস্ট সাসপেন্স যে অ্যামাউন্ট আছে সেটা বাদ দিয়ে দিব, তারপর ইলিজিবল কোলাটেরাল যে অ্যামাউন্টটা আছে সেটা বাদ দিব। এখন ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরাল কি সেটা আমরা ক্যালকুলেশন করব, বাট এইটা হচ্ছে প্রাইম বেজ অন প্রভিশনিং ক্যালকুলেশন করার ফর্মুলা। ধরেন আমার ব্যাংকের আউটস্ট্যান্ডিং ব্যালেন্স হচ্ছে, লোনের ব্যালেন্স হচ্ছে 100 টাকা, ইন্টারেস্ট সাসপেন্স হচ্ছে 10 টাকা, ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরাল হচ্ছে 70 টাকা। তাহলে ফর্মুলা আমাকে বলছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স মাইনাস 70 সমান রেজাল্ট হয় 20। এই 20 কিন্তু, এই 20 টাকা প্রভিশনিং রাখার কথা বলা হয়নি, এটা হচ্ছে বেসড অন প্রভিশনিং আসছে। এই 20-এর পরে এটাকে আবার 20%-এ নিতে হবে। এই যে বেসড অন প্রভিশনিং বের করেছি আমি এই ফর্মুলা বসিয়ে। সুতরাং অনেকে আমরা ভুল করি যে এইটাই মনে হয় প্রভিশন রাখতে হবে, না, এটা প্রভিশন রাখতে হবে, বেসড অন প্রভিশনিং করছি আগে, তারপর সেটাকে এখানে কনভার্ট করব। অনেকে আবার এই ফর্মুলাটাকে এভাবেও করেন, ভুল না, একই জিনিস, একই জিনিস। মানে চাইলে আপনি ওই মাইনাস দিয়ে লিখতে পারেন, মানে যদি মনে করেন যে 100 - 10 ইন্টারেস্ট সাসপেন্স
-70 লেখেন, কারণ এটা যারা ম্যাথ পরীক্ষা দিবেন, ম্যাথ করবেন, তারা অনেক সময় এই মাইনাসের জন্য ভুল হয়ে যায় ম্যাথ, তাদের জন্য এটা একটু রিগোরাসলি বলা। 20, দুইটাই কিন্তু ইজ ইকুয়াল, একই রকম। সো আমরা মেইনলি বেসড অন প্রভিশন ক্যালকুলেশন করা হয় এই ফর্মুলা দিয়ে, এবং এই ফর্মুলা দিয়ে বেসড অন প্রভিশন ক্যালকুলেশন করা হয় একটা, দুইটা, তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে। প্রথম প্রোডাক্টটা বলছে ডিপোজিট উইথ দ্য সেম ব্যাংক আন্ডার লিয়েন এগেনস্ট দ্য লোন। কোন একটা কাস্টমার আপনার ব্যাংক থেকে একটা লোন নিয়েছে, সেই লোনের এগেনস্টে সে একটা ডিপোজিট লিয়েন করে রেখেছে, যেমন 1 লাখ টাকা লোন নিয়েছে, 2 লাখ টাকার একটা এফডিআর লিয়েন করে রেখেছে। 1 লাখ টাকা লোন নিয়েছে, 1 লাখ টাকার একটা এফডিআর ওই ব্যাংকে লিয়েন করেছে। খেয়াল করে দেখবেন সেম ব্যাংক হতে হবে, অন্য ব্যাংকে রাখলে কিন্তু হবে না। সেম ব্যাংকে রাখলে সেটা লোন প্রভিশনিংটা আমরা এই হিসাব দিয়ে করব। গভর্নমেন্ট বন্ড বা সার্টিফিকেট আন্ডার লিয়েন, যদি আপনার কোনো লোন নিতে গিয়ে যদি গভর্নমেন্ট কোনো বন্ড আপনার কাছে সিকিউরিটি হিসেবে রাখে, সেটাও আমরা এই ফর্মুলা দিয়ে বেসড অন প্রভিশনিং করব। গ্যারান্টি গিভেন বাই গভর্নমেন্ট, গভর্নমেন্ট কর্তৃক প্রদত্ত কোনো গ্যারান্টি, অথবা বাংলাদেশ ব্যাংক, অথবা বাংলাদেশ ব্যাংক এন্ড AAA রেটেড মাল্টিলিটারাল ডেভেলপমেন্ট ব্যাংক। এই তিন জাতীয় কোম্পানির কাছ থেকে যদি কোনো গ্যারান্টি পাই, সেটাও সাধারণত এই রেট দিয়ে আমরা বেস প্রভিশনিংটা করব। রেটটা কি? রেট হচ্ছে যে ধরেন এই লোনের ক্ষেত্রে, প্রভিশনিং করার ক্ষেত্রে, ধরেন আমি তার 1 লাখ টাকা লোন নিয়েছে আমার কাছে, তাহলে 1 লাখ টাকার ইন্টারেস্ট আসছে ধরেন 5,000 টাকা, তাহলে আউটস্ট্যান্ডিং হচ্ছে 1,05,000 টাকা। 105K, 105K থেকে মাইনাস করব, ধরেন এটার ইন্টারেস্ট সাসপেন্স আছে 5,000, মাইনাস করব বেসড অন প্রভিশনিং। বেসড অন প্রভিশনিং ধরেন এটা 5,000 না, এটা আমি 3,000 ধরলাম। বেসড অন প্রভিশনিং হচ্ছে কারণ এটা ডিপোজিট উইথ দ্য সেম ব্যাংক, আমাদের সেম ব্যাংকে ডিপোজিট যেহেতু রাখছে, সেম ব্যাংকে ডিপোজিট রাখার সাথে একটু পরে আমরা দেখবো এটা 100% ক্যালকুলেশন করব। অর্থাৎ এটাকে আমি 100K ধরবো। 100K ধরলে 105 থেকে 103 মাইনাস করলে 2K, 2K হচ্ছে বেসড অন প্রভিশন আমার এখানে। এগুলির ক্ষেত্রে বেসড অন প্রভিশনটা সাধারণত ছোট হবে, কম হবে, কারণ এগুলি সবই সিকিউর প্রোডাক্ট। বাট এই তিনটা ছাড়া অন্য সকল লোনের ক্ষেত্রে দুইটা ফর্মুলাকে কম্পারিজন করতে বলেছে। প্রথম ফর্মুলাটা এটাই, যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য ক্লাসিফাইড লোন লেস দ্য অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট সাসপেন্স অ্যান্ড ভ্যালু অফ দ্য ইলিজিবল কোলাটেরাল। একটু আগে আমরা যে ফর্মুলাটা দেখিয়েছি সেটাই, অর্থাৎ আউটস্ট্যান্ডিং অ্যামাউন্ট থেকে ক্লাসিফাইড লোনের সাসপেন্স অ্যামাউন্টটা বাদ দিব, এবং ভ্যালু অফ দ্য ইলিজিবল কোলাটেরালটা বাদ দিব, একটা অ্যামাউন্ট দাঁড়াবে। অথবা 50% অফ দ্য আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য লোন, অথবা সেই লোনের 50% আউটস্ট্যান্ডিং, দুইটা ফিগার দাঁড়াবে। এইটা ক্যালকুলেশন করলে একটা অ্যামাউন্ট আসবে, এটা ক্যালকুলেশন করলে একটা অ্যামাউন্ট আসবে। এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যেটা বড়, যেটা বড় সেইটাকে আমি বেসড অন প্রভিশন ধরবেন। খেয়াল করেন আমরা কিন্তু এখন প্রভিশনিং ক্যালকুলেশন করছি না, আমরা বেসড অন প্রভিশনিং ক্যালকুলেশন করছি। তাহলে বেসড অন প্রভিশনিং ক্যালকুলেশন করার জন্য দুইটা ক্যাটাগরি আছে। এই তিনটার জন্য স্ট্রেট ফরওয়ার্ড এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। বাট এই তিনটা ছাড়া অন্য যে কোনো প্রোডাক্টের জন্য এই ফর্মুলাটা একটা ওয়ে থাকবে। আরেকটা ওয়ে হচ্ছে 50% অফ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স, এখানে যে অ্যামাউন্টটা থাকবে, এখানে যে অ্যামাউন্টটা থাকবে, এই দুইটার মধ্যে যেটা বড় সেটাই হবে বেসড অন প্রভিশনিং। ধরেন কোনো কারণে এটা ক্যালকুলেশন করে আমি দেখলাম এটা হচ্ছে 70K, আর 50% অফ আউটস্ট্যান্ডিং লোন ক্যালকুলেশন করে দেখলাম এটা হচ্ছে 80K, তাহলে আমি বেসড অন প্রভিশন ধরবো 80K। হোয়ারাজ এখানে দুইটা ক্যালকুলেশন করার দরকারই ছিল না, এখানে শুধুমাত্র 70K এর পার্টটা লিঙ্ক ছিল। এটা হচ্ছে বেসড অন প্রভিশনিং ক্যালকুলেশন করার ফর্মুলা, বেসড অন প্রভিশনিং ক্যালকুলেশন করার ফর্মুলা। জাকির ভাই একটা কোশ্চেন একটু, এই যে বেস ফর প্রভিশনের প্রথমটা যেটা বললেন, ওটা যদি সিকিউরিটি উপরে তিনটা হয় তখন উপরে ফর্মুলা যাচ্ছে, আর ওই সিকিউরিটি বাদে হলে নিচে ফর্মুলা আসবে, তাই তো? শুধুমাত্র এই তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে একটা উপরের ফর্মুলাটা যাবে, এই তিনটা প্রোডাক্ট বাদে যত প্রোডাক্ট আছে সব এই ফর্মুলাতে যাবে। আর আসলে আমরা টোটাল ব্যাংকের 100 টাকা যদি 100%-এর মধ্যে এই তিনটা ক্যাটাগরিতে 1%ও পাওয়ার সম্ভাবনা কম, কম থাকে, এটা কম থাকে। ওকে, তাহলে বেসড অন প্রভিশনিং নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন অ্যাবাউট বেসড অন প্রভিশনিং? ভাইয়া, যে কোন তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে বললেন যে ওপরে এবিসি, এই তিনটা প্রোডাক্টের জন্য ফর্মুলা ওয়ান,
জি। আর আদার্স এর জন্য ফর্মুলা 2। না, আদার্স এর জন্য ফর্মুলা 2, বাট ফর্মুলা 1 এখানে যে ফর্মুলাটা ব্যবহার করা হবে সেটা কিন্তু এই অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রেও একটা অপশন হিসেবে আছে, আচ্ছা। বাট এখানে দুইটা অপশন। এখানে শুধুমাত্র এই অপশনটা, এখানে শুধুমাত্র এই অপশনটা, এখানে শুধুমাত্র এই অপশনটা। আচ্ছা, ঠিক আছে, এবিসি এর ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান, আর বাকিগুলোর ক্ষেত্রে সব দুইটাই। দুইটাই। দুইটাকে আচ্ছা কম্পারিজন করে যেটা হাইয়েস্ট হবে সেটা আচ্ছা সেইটা দিতে আচ্ছা, হবে। জি জি, ঠিক ঠিক আছে। আছে। হুম। ওকে। তাহলে আপনি যখন কোনো কারণে কোনো ম্যাথ করতে যাবেন পরীক্ষায়, বা আপনার কাছে যখন কোনো ম্যাথ আসবে, আপনি প্রথমে ক্যাটাগরাইজ করে ফেলতে হবে এটা কি এখানকার না এখানকার। ঠিক আছে, এটা কিন্তু আগে ক্যাটাগরাইজ করতে হবে। যদি এখানে হয় তাহলে তো দুই জায়গায় কম্পারিজন করার দরকার নাই, এক জায়গা দিয়ে আপনি ফর্মুলা করে ফেলবেন। আর যদি এই ক্যাটাগরিতে পড়ে তখন দুই জায়গাটায় ক্যালকুলেশন করতে হবে। অন্য কারো কোনো প্রবলেম আছে এই জায়গাটাতে? রিপিটিশন দরকার আছে? তো স্যার একটু একটা মিনিট বলেন না। আচ্ছা, কেউ একজন যদি বলেন। আচ্ছা, এবিসি তিনটা গ্রুপের জন্য আমাদের শুধুমাত্র ফর্মুলা 1টা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে, এবং আদার্স এর জন্য বোথ 1 and 2 দুইটাই হবে, যে ক্ষেত্রে সেক্ষেত্রে যেটা হাইয়েস্ট হবে সেটাই হচ্ছে আমার বেস ফর প্রভিশনিং। রাইট। এই তিনটা প্রোডাক্টের জন্য বেস অন প্রভিশনটা দেখতে হবে। বেস অন প্রভিশনটা, আচ্ছা আমরা বেস অন প্রভিশনটা সাধারণত কোন লোনটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি? মানে ক্লাসিফাইড, নন ক্লাসিফাইড না সকল লোনের ক্ষেত্রে অ্যাপ্লাই করব? ক্লাসিফাইড। সকল লোনের ক্ষেত্রেই করব। সকল সকল লোনের লোনের ক্ষেত্রে। ক্ষেত্রে করো। সকল লোনের ক্ষেত্রে করব না, মানে আমি বলার চেষ্টা করছি, আমি আসলে প্রশ্নটা করেছি এই জায়গা থেকে, এই জায়গা থেকে বেসড অন প্রভিশনিং ক্যালকুলেশন করব আমরা কোন কোন লোনে। ক্লাসিফাইড লোন SSBFPL ডিএফ আর বিএল এর ডিএফ আর ক্ষেত্রে, বিএলএ। মানে রাইট। এনপিএল এর ক্ষেত্রে করব। এনপিএল এর ক্ষেত্রে করব, ভেরি গুড, মানে এটা সবচেয়ে স্মার্ট অ্যান্সার। এনপিএল এর ক্ষেত্রে করব, মানে এসএস, টিএফ এবং বিএল এর ক্ষেত্রে করব। এসএমএ, এসটিডি 0, 1, 2 এর ক্ষেত্রে আমরা কিন্তু বেসড অন প্রভিশন ক্যালকুলেশন করব না। বি কেয়ারফুল। ওকে। বেসড অন প্রভিশন ক্যালকুলেশন করার জন্য আমার রেগুলার বেসিসে দুইটা ফর্মুলা আছে। মানে স্বাভাবিকভাবে সামষ্টিকভাবে যদি চিন্তা করি, একটা হচ্ছে 50% অফ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স অফ দ্য লোন, আরেকটা হচ্ছে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স থেকে সাসপেন্স অ্যামাউন্ট মাইনাস করে ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরালটা মাইনাস করলে যে অ্যামাউন্টটা দাঁড়ায় সেটা। এই দুইটা অ্যামাউন্টের ক্ষেত্রে যেটা বড় হবে সেইটাই হবে বেসড অন প্রভিশনিং। কাদের জন্য? সকল প্রোডাক্টের জন্য এক্সেপ্ট দিস 3। তাহলে দিস 3 এর ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ম? না, আলাদা কোনো নিয়ম না। দিস 3 এর ক্ষেত্রে এই দুইটা ফর্মুলা, শুধু প্রথম ফর্মুলাটা অ্যাপ্লাই হবে তিনটা প্রোডাক্টের ক্ষেত্রে। তিনটা প্রোডাক্ট কি? কোনো লোন যদি সেম ব্যাংকেই ডিপোজিট লিয়েন থাকে, গভর্নমেন্ট বন্ড যদি কোনো কারণে লিয়েন থাকে কোনো লোনের এগেনস্টে, অথবা কোনো লোনের এগেনস্টে যদি গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক অথবা ট্রিপল রেটিং প্রাপ্ত মাল্টিলিটারাল কোনো যদি ব্যাংকের কোনো গ্যারেন্টি থাকে, তাহলে সেইগুলিকে শুধুমাত্র আমরা প্রথম ক্যালকুলেশন অনুযায়ী হিসাব করব। এতটুকু যদি সবার ক্লিয়ার হয়, এতটুকু জায়গায় বেস ফর প্রভিশনিংটা ক্যালকুলেশন করেছি। বাট এখানে একটা প্রবলেম আমি ফেস করছি বেস ফর ক্যালকুলেশনের ক্ষেত্রে। দুইটা জায়গায় একটা ওয়ার্ড এখানে, তোমার ওকে এখানে ইলিজিবল কোলেটারেলটা, ইলিজিবল কোলাটেরাল, ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরালটা ফ্যাক্ট ইনকাট করছে, ফ্যাক্ট ইনকাট করছে। ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরালটা ভ্যালু ইনকাট করছে এখানে, ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরাল। আচ্ছা, এবার ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরালটা আমরা কিভাবে ভ্যালুড করতে পারি, এখানে ক্ষেত্রে এটা শুধু মনে রাখতে হবে আর কিছু না। দুইটা কথা মনে রাখ, তিনটা কথা শুধু আপনাদের মনে রাখতে হবে, আর অন্যগুলি মনে রাখার দরকার নেই, সব 100%। তিনটা হচ্ছে, একটা হচ্ছে কমোডিটির ক্ষেত্রে 50%, আরেকটা হচ্ছে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে 50%, আর আরেকটা হচ্ছে শেয়ারের ক্ষেত্রে। শেয়ারটা খুব ইম্পর্টেন্ট, শেয়ারের ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি দিয়ে আলাদা আলাদা করে ভাগ করা হচ্ছে। শেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে, ধরেন ল্যান্ডের ক্ষেত্রে, ল্যান্ডের কোলাটেরাল ভ্যালু যদি হয়, ল্যান্ডের কোলাটেরাল ভ্যালু যদি হয় 100 টাকা, তাহলে ইলিজিবল কোলাটেরালের মধ্যে তার মান আসবে 50 টাকা। তারপরে মার্কেটেবল কমোডিটি সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি ভ্যালু, কোলাটেরাল ভ্যালু হয় 100 টাকা, তাহলে তার ভ্যালু আসবে 50 টাকা। বাট ডিপোজিট আন্ডার লিয়েন যদি 100 টাকা থাকে, তাহলে তার কোলাটেরাল, ইলিজিবল কোলাটেরাল ভ্যালু আসবে 100 টাকা। তাহলে
কোলেটারাল ভ্যালু, ইলিজিবল কোলেটারাল ভ্যালু, ভ্যালু অফ দ্য ইলিজিবল কোলেটারাল দুইটা আলাদা পার্ট। প্রভিশনিং ক্যালকুলেশনের জন্য কোলেটারালের রেগুলার যে ভ্যালুটা আছে, রেগুলার যে ভ্যালুটা আপনি যে অ্যাসার্টেন করেছেন যে ভ্যালুটা, সেটার 100% ইলিজিবল কোলেটারাল ভ্যালু হতে পারে এই প্রোডাক্টগুলির ক্ষেত্রে, বাট সেটার 50% ভ্যালু হবে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টের ক্ষেত্রে। শেয়ারের ক্ষেত্রে একটা এক্সেপশনে বলা হচ্ছে, শেয়ারের ক্ষেত্রে তিনটা জায়গা থেকে আমি কম্পারিজন করে আনতে হবে। শেয়ার, যেহেতু শেয়ারটা রিস্কি প্রোডাক্ট এবং এটার প্রাইসটা প্রচুর পরিমাণ চেঞ্জ হয়। শেয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে 50% অফ দ্য অ্যাভারেজ মার্কেট ভ্যালু অফ দ্য লাস্ট 6 মান্থ। 6 মাসে 6 মাসে ওই শেয়ারের প্রাইসটা প্রতি মাসে অ্যাভারেজ করে নেওয়া হয়, যে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। ধরেন এই মাসে শেয়ারের লাস্ট ডেটে বা এভারেজ প্রাইস ছিল 12 টাকা একটা শেয়ারের, এই মাসে 13 টাকা, এই মাসে 11 টাকা, কমে গেছে কোনো কারণে ফলস নিউজের জন্য, এই মাসে আবার 12 টাকা আসছে। এবার আমি ফিগার দিচ্ছি, মানে রাইট ফিগার দিচ্ছি বা পূর্ণ সংখ্যা দেওয়ার চেষ্টা করছি যাতে আপনাদের সুবিধা হয়। এই মাসে আবার 13 টাকা। তাহলে 6 মাসের যে অ্যাভারেজ ভ্যালু আছে, এগুলিকে সব যোগ করব, যোগ করে 6 দিয়ে ভাগ করলে যেই রেজাল্টটা হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট ভ্যালু অফ লাস্ট 6 মান্থ, অ্যাভারেজ মার্কেট ভ্যালু অফ লাস্ট 6 মান্থ। তাহলে এটা যদি আমি মানে ক্যালকুলেশন করতে যাই, ক্যালকুলেশন হয় 12, 13, 11, তারপরে হচ্ছে 12, 12.50, তারপরে হচ্ছে 13, রেজাল্ট আসে 12.25। বলা হচ্ছে এইটার অর্ধেক, এটার 50%, মানে এটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এই দিক থেকে রেজাল্ট আসলো 6.125। এটা হচ্ছে প্রথম অংশটুকু করলাম ব্যাখ্যা, এতটুকু শেষ হলো। অর 50% অফ দ্য ফেস ভ্যালু, ফেস ভ্যালু হচ্ছে যে ভ্যালুতে শেয়ারটা মার্কেটে আসে, সাধারণত আমাদের দেশের এখন শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। তাহলে এই 10 টাকার 50% হচ্ছে 5 টাকা, 5। এটা গেল সেকেন্ড স্টেজ। অর 50% অফ দ্য লাস্ট ক্লোজিং প্রাইস, একদম 6 নম্বর মাসে গিয়ে লাস্ট ডেতে গিয়ে তার যে ক্লোজিং রেট হচ্ছে সেই রেটটাকে আমরা ধরবো। ধরেন সেই রেটটা তো আমার 6 মাসের লাস্ট ডেট, আমি এখানে ক্যালকুলেশন করেছি 13 টাকা, তাহলে 13 ধরলাম। 13কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটাও 50%, 6.5। তাহলে একটা ভ্যালু আসলো এটা, তারপরে একটা ভ্যালু আসলো 5, একটা ভ্যালু আসলো 6.5। এবার বলছে হুইচ এভার ইজ লেস, এই তিনটার মধ্যে যেটা ছোট, তাহলে যেটা ছোট সেটা হচ্ছে এটা ছোট, তাহলে এইটা হবে এই শেয়ারের ক্ষেত্রে ইলিজিবল ভ্যালু অফ ইলিজিবল কোলেটারাল। এই লাইনটা একটু হচ্ছে প্যাচের, আমার মনে হয় সবাই ক্লিয়ার হয়েছে। তিনটা স্টেপের ক্যালকুলেশন করে দেখতে হবে যেটা সবচেয়ে কম ভ্যালু, সেই ভ্যালুটাকে শেয়ারের ক্ষেত্রে ভ্যালু অফ ইলিজিবল কোলেটারাল হিসেবে ট্রিট করতে হবে। তাহলে ইলিজিবল ভ্যালুটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এবার ওবিউ প্রভিশনের ক্ষেত্রে আমাদের যে ওই যে 2023 সালে যে সার্কুলার আছে সেখানে বলা আছে ওবিউর সাধারণত ওবিউর ক্ষেত্রে অফ ব্যালেন্স শিট আইটেম হচ্ছে অ্যাকসেপ্টেন্স এন্ড এন্ডোর্সমেন্ট, ব্যাংক গ্যারান্টি, রিলেবল লেটার অফ ক্রেডিট, বিলস কালেকশন, আদার কন্টিজেন্স লাইবিলিটিস। আদার কমিটমেন্ট হিসেবে ডকুমেন্টারি ক্রেডিট অ্যান্ড শর্ট টার্ম রিলেটেড লোন, ফরওয়ার্ড অ্যাসেট বুকিং যদি থাকে সেগুলি, তারপরে আনড্রন নোট ইস্যুস অ্যান্ড রিসলভিং আন্ডাররাইটিং যদি কোনো কিছু থাকে, আনড্রন ফর্মাল স্ট্যান্ড বাই ফ্যাসিলিটিস যদি কোনোটা থাকে, সেগুলি আদার কমিটমেন্টে আসবে। তাহলে স্ট্যান্ড বাই ফ্যাসিলিটিস যেটা, সেই স্ট্যান্ড বাই ফ্যাসিলিটিস মানে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটটা কিন্তু আদার কমিটমেন্টসে কিন্তু আসবে, এটাও কিন্তু অফ ব্যালেন্স শিট আইটেম।
তাহলে মোটামুটি অফ ব্যালেন্স শিট হিসেবে আইটেম হিসেবে যদি আপনি মনে করেন, এখানে 5টা, এখানে 4টে, 9টা আইটেমকে আপনি অফ ব্যালেন্স শিট আইটেম হিসেবে বলতে পারেন। অফ ব্যালেন্স শিট আইটেম, এটা হচ্ছে অফ ব্যালেন্স শিট আইটেম বলা হয় কেন? কারণ হচ্ছে এটা ব্যাংক তার ফান্ড এখানে ইউটিলাইজ করে না, শুধুমাত্র নন ফান্ডেড ফ্যাসিলিটিস এগুলি ব্যাংকের, এবং ব্যাংক শুধু এখানে কমিটমেন্ট করে এই লোন ফ্যাসিলিটিস গুলি কাস্টমারকে অ্যাভেল করায়। এইগুলির ক্ষেত্রে প্রভিশনিং এর ক্যালকুলেশন বলা হচ্ছে অ্যাকসেপ্টেন্স এন্ড এন্ডোর্সমেন্টের ক্ষেত্রে প্রভিশনিং হচ্ছে 1%, অর্থাৎ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স যেটা অ্যাকসেপ্টেন্স এবং এন্ডোর্সমেন্টের ব্যালেন্স যেটা থাকবে সেটার স্ট্রেট ফরওয়ার্ড 1% দিতে হবে। এখানে কোনো কোনো জায়গায় বেস প্রভিশনিং, তারপরে হচ্ছে কোলেটারাল বেস কোনো কিছু হিসেব নাই, সোজা স্ট্রেট ফরওয়ার্ড। লেটার অফ গ্যারান্টির ক্ষেত্রে প্রভিশনিং রিকোয়ারমেন্ট এগেইনস্ট লেটার অফ গ্যারান্টির ক্ষেত্রে 1% রাখতে হবে লেটার অফ গ্যারান্টির ক্ষেত্রে। তবে লেটার অফ গ্যারান্টির ক্ষেত্রে একটু ক্লাসিফিকেশন বলেছে, কনসিডারিং দ্য রিস্ক মিটিগেশন ইফেক্ট অফ গ্যারান্টি against which government has issued counter guarantee, bank will have no maintain any provision against such guarantee। অর্থাৎ কিছু গ্যারান্টির ক্ষেত্রে প্রভিশন জিরো হতে পারে। কনসিডারিং দ্য রিস্ক মিটিগেটিং ইফেক্ট অফ গ্যারান্টিস against which government has issued counter guarantee, ব্যাংক উইল, গভর্নমেন্ট যদি কোনো একটা গ্যারান্টি আপনি ইস্যু করছেন, এটার কাউন্টার গ্যারান্টি হিসেবে যদি, মানে আমরা এটাতে যদিও এখানে ডিটেল আর আলোচনা করতে পারবো না গ্যারান্টি কাউন্টার গ্যারান্টিটা কি। কাউন্টার গ্যারান্টিটা হচ্ছে কাস্টমারের উপর বেস করে যে গ্যারান্টিটা ইস্যু হয় সেটাকে কাউন্টার গ্যারান্টি বলা হয়। কাউন্টার গ্যারান্টির উপর বেস করে গ্যারান্টর যদি নতুন গ্যারান্টি ইস্যু হয় তাহলে সেটাকে বলা হয় গ্যারান্টি। কোনো একটা গ্যারান্টি যদি, কোনো একটা কাউন্টার গ্যারান্টি, কাউন্টার কোনো একটা গ্যারান্টির সাপোর্ট ইস্যু করা হয় এবং সেই কাউন্টার গ্যারান্টি যদি বাংলাদেশ গভর্নমেন্ট ইস্যু করে থাকে তাহলে সেই ধরনের গ্যারান্টির এগেনস্টে কোনো প্রভিশন রাখার দরকার নাই। তাহলে ধরেন কাউন্টার গ্যারান্টিটা ইস্যু করলো ব্যাংক অফ সিলন, এটার এগেনস্টে আপনি একটা গ্যারান্টি ইস্যু করবেন, তাহলে এটার জন্য আপনি 1% রাখতে হবে। বাট কাউন্টার গ্যারান্টিটা ইস্যু করলো বাংলাদেশ গভর্নমেন্ট, এটার এগেনস্টে আপনি একটা গ্যারান্টি ইস্যু করছেন, তাহলে এটার জন্য কোনো প্রভিশন রাখতে হবে না। The provisioning requirement of the bank guarantee against which a counter guarantee has been issued is stated as follow. The provisioning requirement for bank guarantee against which counter guarantee has been issued. কোনো একটা গ্যারান্টি, কোনো একটা কাউন্টার গ্যারান্টির এগেনস্টে যদি কোনো গ্যারান্টি ইস্যু করা হয় তাহলে তাদের প্রভিশনিং রাখা হবে এইভাবে। বাংলাদেশ ব্যাংক রেটিং গ্রেড ইকুইভ্যালেন্ট অফ দ্য ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অর্গানাইজেশন প্রোভাইডিং দ্য কাউন্টার গ্যারান্টি। কাউন্টার গ্যারান্টি যারা দিচ্ছে তাদের রেটিং যদি 1 হয় তাহলে এইটার এগেনস্টে যদি কোনো গ্যারান্টি ইস্যু হয় তাহলে তার কোনো প্রভিশনিং রাখতে হবে না। কিন্তু কাউন্টার গ্যারান্টারের রেটিং যদি 2 হয় তার এগেনস্টে 0.5% রাখতে হবে। কাউন্টার গ্যারান্টারের রেটিং যদি 3 or 4 হয় তাহলে তার এগেনস্টে 0.75% রাখতে হবে। ইররিভোকেবল লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে শর্ট টার্ম সেলফ লিকুইডিটি ট্রেড এলসির ক্ষেত্রে 0.5%, আদার এলসি ইনক্লুডিং এলসি ইস্যুড অ্যাট গ্যারান্টি অর কনফার্মেশন এগুলির ক্ষেত্রে 1%। বিল অফ কালেকশনের ক্ষেত্রে কোনো প্রভিশনিং রাখতে হবে না। আদার কন্টিজেন্স লাইবিলিটির ক্ষেত্রে 1 বছরের কম ম্যাচুরিটি হলে 0.5, 1 বছরের বেশি হলে 1% রাখতে হবে। সব ক্ষেত্রে এরকম, 1 বছরের কম হলে 0.5, 1 বছরের বেশি হলে 1% রাখতে হবে। এতটুকু ইনফরমেশন, যেটা মানে ওভিউর সাইডের ইনফরমেশনটা আপনাদের একটা শর্ট নোট আসে অফ ব্যালেন্স শিট আইটেম বলতে কি বোঝায়, অফ ব্যালেন্স আইটেমগুলি কি কি, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটুকু হচ্ছে ভালো ইম্পর্টেন্ট। আর এই পুরোটা জায়গা আসলে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা রেগুলার মানে কোয়েশ্চেনে খুব কম আসে, বাট প্র্যাকটিক্যাল লাইফে এগুলি খুবই দরকার। বিশেষ করে যারা গ্যারেন্টি নিয়ে কাজ করেন তাদের জন্য এইটুকু অংশ খুব জরুরি, গ্যারেন্টি এবং লেটার অফ ক্রেডিট নিয়ে কাজ করেন। বছর শেষে প্রভিশনিং রাখার ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা খুব ইফেক্ট ফেলে। এবার আমরা ম্যাথে যাব, প্রভিশনিং। তাহলে আমি একটু গ্রুম আপ করে আসি, গ্রুম আপ করে আসি মানে আপনাদেরকে আবার একটু মানে রিক্যাপ করে আসি। আমরা দেখে আসছি যে প্রভিশনিং এর ক্ষেত্রে রেগুলার যে দুইটা আছে এই দুইটাতে মানে প্রভিশনিংটা আমি জানি, পরের দুইটাতে 20%, 50%, 100% এর উপর বেস করে আমার প্রভিশনিং করতে হবে, এবং এটা প্রথমে বেস অন প্রভিশন বের করতে হবে। বেসড অন প্রভিশন বের করার পরে আমি ইলিজিবল কোলেটারাল ভ্যালু বের করতে হবে। ইলিজিবল কোলেটারাল ভ্যালু বের করার পরে এই ফর্মুলাতে বসাতে হবে, মাইনাস করতে হবে, করার পরে যে অ্যামাউন্টটা আসে সেইটাকে বলা হবে বেসড অন প্রভিশন। সেই বেসড অন প্রভিশনের এখানে যে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ অনুযায়ী আমি প্রভিশনটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রভিশন ক্যালকুলেশন করতে গেলে আমাকে 4টা স্টেপ ফলো করতে হবে।
প্রথম স্টেপটা বেসড অন প্রভিশনিং আমাকে দেখতে হবে। বেসড অন প্রভিশনিং করতে গেলে প্রথমে আমার ইলিজিবল কোলাটেরালের ভ্যালু বের করতে হবে। প্রথম কাজ, 1 নম্বর, ইলিজিবল কোলাটেরালের ভ্যালু বের করতে হবে। ওকে, ইলিজিবল কোলাটেরালের ভ্যালু বের করার পরে 2 নম্বর কাজ হচ্ছে সেই ইলিজিবল কোলাটেরালের ভ্যালু এবং সেখানে সাসপেন্স অ্যামাউন্ট যেটা আছে সেটা বের করব। বের করে আমি এই ফর্মুলাতে বসাবো, এই যে এই ফর্মুলাতে বসাবো, আউটস্ট্যান্ডিং ব্যালেন্স মাইনাস সাসপেন্স মাইনাস ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরাল। দেওয়ার পরে যে অ্যামাউন্টটা বের হবে সেটা হবে বেসড অন প্রভিশন। বেসড অন প্রভিশন বের করার পর সেটাকে আমি পার্সেন্টেজ করলে সেটা হবে রিয়েল প্রভিশনের অ্যামাউন্ট। সাধারণত ম্যাথে যেহেতু এখানে 2টা পার্ট থাকে, আমরা জানি ফর্মুলার মধ্যে 2টা জিনিস বসাতে হয়। একটা হচ্ছে আমার এখানে টোটাল ডেটা লাগে 4টা। একটা হচ্ছে লোন আউটস্ট্যান্ডিং, কারণ এইটার জন্য লোন আউটস্ট্যান্ডিং ফর্মুলা বসাতে হয়, এখানেও লোন আউটস্ট্যান্ডিং ফর্মুলা লাগে, তাহলে লোন আউটস্ট্যান্ডিং লাগবে। 2 নম্বর হচ্ছে ইন্টারেস্ট সাসপেন্স, আপনার ইন্টারেস্ট সাসপেন্স কত আছে সেটা লাগবে। ভ্যালু অফ ইলিজিবল কোলাটারেল যেটা, সেটা লাগবে। এই 3টা দিয়ে আপনি বেসড অন প্রভিশন বের করবেন। বেসড অন প্রভিশন বের করার পর সেটাকে পার্সেন্টেজে নিয়ে গেলে লিগ্যাল প্রভিশনের অ্যামাউন্টটা চলে আসবে। সাধারণত যেটা ম্যাথ আসে বা আপনাদের পরীক্ষায় যেটা ম্যাথ থাকে সেটাতে আপনার বেসড অন ইন্টারেস্ট সাসপেন্সের অ্যামাউন্টটা দেওয়া থাকবে, এটাতে আপনার ক্যালকুলেশন করতে হবে না। সবাই একটু মনোযোগ দিবেন, কারো যদি কোনো প্রবলেম থাকে প্লিজ লেট মি নো। বাট তার আগে আবার একটু আমি বলে আসি যে আমি এখানে যে 4টা কথা বলছি, যে প্রভিশন ক্যালকুলেশন করার জন্য আমার যে ফর্মুলা বা যে স্ট্রাকচারের কথা আমি বলেছি, সেখানে আমি বলেছি যে আপনার কোনো একটা লোনের প্রভিশন বের করার জন্য প্রথমে আমার যে কয়টা ইনস্ট্রুমেন্ট লাগবে সেটা হচ্ছে, প্রথম লাগবে আউটস্ট্যান্ডিং লোন ব্যালেন্স, ইন্টারেস্ট সাসপেন্স অ্যামাউন্ট, ভ্যালু অফ দ্য এলিজিবল কোলেটারাল, যেটা আমি এটা দিয়ে বের করব। এই 3টা অ্যামাউন্ট পাওয়ার পরে আমি এই ফর্মুলাটাতে সেটাতে বসাবো, অথবা 50% ফর্মুলা হোয়াট এভার, দুইটাতে বসাবো। এই 3টা প্রোডাক্টের ক্ষেত্রে এই ফর্মুলাতে বসালেই আমি বেসড অন প্রভিশন পেয়ে যাব। আর এই 3টা প্রোডাক্ট ছাড়া অন্য প্রোডাক্টগুলির ক্ষেত্রে এই 2টা ফর্মুলাতে বসিয়ে আমি যেটা বড় সেই অ্যামাউন্টটাকে বেসড অন প্রভিশন হিসেবে চিন্তা করব। প্রথম স্টেপে আমি বেসড অন প্রভিশন বের করব, তারপর বেসড অন প্রভিশনের পরে সেটাকে পার্সেন্টেজ করে এক্সাক্ট প্রভিশনের অ্যামাউন্ট আমি ক্যালকুলেশন করব। ওকে, লেটস গো। A bank holds a term loan for an enterprise with the following details of the quarter end. টোটাল আউটস্ট্যান্ডিং লোন হচ্ছে 5 কোটি। ওকে ফাইন, আউটস্ট্যান্ডিং লোনটা দেওয়া আছে। আমার ওই ক্যাটাগরির জন্য এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দরকার, আমি পেলাম। অ্যাক্রুড ইন্টারেস্ট ট্রান্সফার টু ইন্টারেস্ট সাসপেন্স অ্যাকাউন্টে একক দশক শতক হাজার উজুত লক্ষ নিযুত 50 লাখ টাকা ট্রান্সফার হয়েছে, এটা হচ্ছে সাসপেন্স অ্যামাউন্ট বলা আছে। দুইটা পেয়ে গেছি। Loan classification. The loan has been classified as doubtful by the bank credit department due to a prolonged period of missed payment. তারা যে লোনটার প্রভিশন বের করতে যাচ্ছে সেই লোনের ক্লাসিফিকেশন হচ্ছে ডাউটফুল লোন, ডিএফ। ডিএফ, ডিএফ এর ক্ষেত্রে আমরা একটু দেখে আসি ডিএফ মানে ফিফটি কোনটা। পার্সেন্ট ব্যাংক 50%, ওকে ফাইন, 50%। অ্যাভেলেবল কোলেটারাল, এই লোনের এগেনস্টে কোলেটারাল রাখা হচ্ছে ফার্স্ট মর্গেজ অন ল্যান্ড অ্যান্ড বিল্ডিং উইথ এ কারেন্ট ভ্যালু 2 কোটি টাকার একটা ল্যান্ড এবং বিল্ডিং রাখা হয়েছে 2 কোটি টাকার। হাইপোথিকেশন অফ ইনভেন্টরি, ইনভেন্টরি রাখা হয়েছিল একক দশক শতক হাজার উজুদ লক্ষ নিযুত 80 লাখ। ক্যাশ ডিপোজিট রাখা হয়েছিল একক দশক শতক হাজার উজুদ লক্ষ নিযুত 10 লাখ। তাহলে এই পাঁচ মানে এই লোনের 5 কোটি টাকা আমি লোন বলতে পারি না, হয়তো 4 কোটি 90 বা 4.5 কোটি বা 4 কোটি 80 লাখ, যেভাবে হোয়াট এভার ইট ইস, যেহেতু সাসপেন্সে অলরেডি 50 লাখ গিয়েছে তার মানে লোনটা মানে লোনের অ্যামাউন্টটা নিয়ার অ্যাবাউট 4 কোটি বা 4 কোটির চেয়ে বেশি। আর এটা তো টোটাল টোটাল আউটস্ট্যান্ডিং, যেটা আমার ইয়ে সহ ইন্টারেস্ট সহ যেটা আসছে, মানে 4.5 কোটির মতো লোন। ওকে, মর্গেজে আমরা 3টা মর্গেজ রেখেছি। একটা দেখেছি ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 2 কোটি, তারপরে হাইপোথিকেশন রাখা হয়েছে 80 লাখ, আর ক্যাশ ডিপোজিট রাখা হয়েছে 10 লাখ। ওকে, প্রথম কাজ হচ্ছে এই 3টা থেকে ইলিজিবল কোলেটারাল ভ্যালুটা বের করা, কারণ অলরেডি আমি ইন্টারেস্ট সাসপেন্সটা এখানে পেয়ে গেছি। আমার ফর্মুলা যেটা বেস প্রভিশন বের করার জন্য, ফর্মুলা হচ্ছে আউটস্ট্যান্ডিং লোন
মাইনাস ইন্টারেস্ট সাসপেন্স মাইনাস ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরাল। তাহলে একটা তো পেয়ে গেছি, আউটস্ট্যান্ডিং ব্যালেন্সও বলা আছে, এখন ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরালটা আমি বের করব। তাহলে ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরালটা বের করতে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আবার তিনটা কোলাটেরাল দেওয়া আছে। এবার এই তিনটা কোলাটেরালের প্রাইসিংটা আমি একটু খেয়াল করে দেখি। এই তিনটা কোলাটেরালের ক্ষেত্রে ল্যান্ড এন্ড বিল্ডিং এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে অ্যাজ পার মাই কনসার্ন 50%। তারপরে স্টক বা কমোডিটির ক্ষেত্রে 50%, ডিপোজিট যেটা সেটা 100%। ঠিক আছে। সো এখানে আমরা তিনটা যেটা পাচ্ছি, তিনটার মধ্যে দুইটা 50%, প্রথম দুইটা 50%, বাট দ্বিতীয়টা 100%। ওকে, আসলাম। ক্যাশ ডিপোজিট আন্ডার লিয়েন 100% অফ মার্কেট ভ্যালু নিতে হবে। মর্গেজ অ্যান্ড লোনের ক্ষেত্রে নিতে হবে 50%। হাইপোথিকেটেড ইনভেন্টরিজ ক্ষেত্রে হচ্ছে 50% মার্কেট ভ্যালু। প্রভিশন রেট ফর ডাউটফুল লোন হচ্ছে 50%, আমরা দেখে আসছি উপরে। তাহলে বেসড ফর প্রভিশন ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা বের করব দ্য প্রভিশন অফ দ্য ক্যালকুলেশন অফ দ্য হাইয়েস্ট অফ টু অ্যামাউন্টস। প্রথমে কথা হচ্ছে এই লোনটা হচ্ছে ডিএফ, এবং এই লোনটা যদিও শুরুর দিকে ক্লাসিফিকেশনের কথা বলা হয়নি, বাট এই ক্লাসিফিকেশন আমাদের ওই যে উপরে যে তিনটা ক্লাসিফিকেশন সেই তিনটা ক্লাসিফিকেশনের মধ্যে না। সো আমরা আসলে কম্পারিজন একটা মানে স্ট্রাকচারের মধ্যেই যেতে হবে। বেসড অন প্রভিশন বের করার জন্য আমার দুইটা ফর্মুলা আছে, এতে আছে নর্মাল, আমরা দেখে আসছি, বিতে আছে 50% অফ আউটস্ট্যান্ডিং। প্রথমে আমরা ভ্যালু অফ ইলিজিবল কোলাটেরালটা বের করি। ক্যাশ ডিপোজিট আন্ডার লিয়েন 10 লাখের 100% নিতে হবে হলো। মর্গেজ অ্যান্ড বিল্ডিং এখানে ছিল 2 কোটি, সেটার 50% 1 কোটি, 1 কোটি নিলাম। তারপরে হচ্ছে 8 লাখ, 8 লাখের 50% হচ্ছে, সরি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 8 লাখ, 8 লাখের 50% 4 লাখ। টোটাল ইলিজিবল কোলেটারাল হলো 1 কোটি। তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে 10 লাখ। 40 লাখ ভাইয়া, 40 লাখ ভাইয়া। তারপরে হচ্ছে 1 কোটি। তারপরে হচ্ছে 4 লাখ। যদি আমি এটা যোগ করি, 40 লাখ ভাইয়া, 80 লাখের হচ্ছে আচ্ছা 40 লাখ, 50%। ওকে 40 লাখ, যদি আমি এটা যোগ করি তাহলে যোগফল হচ্ছে 1,50,00,000। ঠিক আছে, 1,50,00,000। 1,50,00,000 হলো আমার ইলিজিবল কোলেটারালের ভ্যালু। ওকে, এখন আমি মোটামুটি কাভার, এই ফর্মুলায় বসাতে পারি, এই ফর্মুলায় বসাতে পারি। এবার আমি ফর্মুলা চলে আসি। অ্যামাউন্ট এ প্রথম ফর্মুলায় যদি বসে, আউটস্ট্যান্ডিং লোন থেকে ইন্টারেস্ট সাসপেন্স এবং ভ্যালু অফ ইলিজিবল কোলেটারাল মাইনাস করলাম, মাইনাস একসাথে নিয়ে নিয়েছি। তাহলে আমার বেসড অন প্রভিশন বের হয়েছে 3 কোটি টাকা। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। অ্যামাউন্ট বি 50% অফ আউটস্ট্যান্ডিং লোন, 50% অফ আউটস্ট্যান্ডিং লোন, লোন হচ্ছে 5 কোটি, সেটার 50% হচ্ছে 75 লাখ। তাহলে এবার আমার কম্পারিজন চলে আসে, একটা বেসড অন প্রভিশনে আসছে 3 কোটি, আরেকটা বেসড অন প্রভিশনে আসছে 75 লাখ। আমাকে কন্ডিশন দেওয়া আছে এই দুইটার মধ্যে যেটা বড় সেটা বেসড অন প্রভিশন ধরবো। তাহলে আমার বেসড অন প্রভিশন ধরবো, তাহলে কোনটা? 3 কোটি। 3 কোটি। করতে। তিন 3 কোটি। ওকে, আমি 3 কোটি বেসড অন প্রভিশন ধরলাম। বেসড অন প্রভিশন 3 কোটি ধরার পরে এবার আসছে এই যে দ্য প্রভিশন রেট অফ দ্য ডাউটফুল, 3 কোটি আমার বেসড অন প্রভিশন হয়ে গেল। এবার আমাকে মেইন প্রভিশনটা ক্যালকুলেশন করতে হবে। দ্য প্রভিশন রেট ফর এ ডাউটফুল লোন ইজ 50%। 50% হচ্ছে ডাউটফুল লোনের বেসড অন প্রভিশনের 50% আমাকে প্রফিট রিটেন করে রাখতে হবে। তাহলে 3 কোটির 50% হচ্ছে 1,50,00,000। তাহলে এই লোনের এগেনস্টে আসলে এই অ্যামাউন্টটুকু আমাকে কি করে রাখতে হবে? রিটেন করে রাখতে হবে। সিমস টু বি হায়ার, অনেক বড়। দ্য ব্যাংক মাস্ট সেট অ্যাসাইড, সেট অ্যাসাইড মানে হচ্ছে সরিয়ে রাখা 1,50,00,000 ফ্রম ইনকাম অ্যাজ এ প্রভিশন ফর দ্য ডাউটফুল লোন। This amount reflects the potential loss after accounting for the value of the eligible collateral and the interest that has been placed in a suspense account. মূলত এটা রাখছি আমি অনেকগুলি ইস্যুর কারণে। এই 1.5 কোটি টাকা আমি রেখে দিচ্ছি কারণ এই 1.5 কোটি টাকা আমার কোলেটারালের ফোর সেল ভ্যালু যদি কম হয় সেটাকে মিটিগেট করে, ইন্টারেস্টে যে অ্যামাউন্টটা আছে সেটাকে মিটিগেট করবে, এবং লোনটাকে ফার্দার সিকিউর করার জন্য আমি আসলে এই প্রভিশনিংটা রাখি। এখন প্রভিশনিং ব্যাংকের ক্ষেত্রে যত প্রভিশনিং বেশি রাখবেন তাদের প্রফিটের পরিমাণটা তত কমে যাবে, কারণ প্রফিট ডিক্লারেশনটা প্রভিশনিং এর পরে করতে হয়। সো প্রভিশনিং যত কম হবে ব্যাংকের প্রফিট তত বাড়বে, প্রভিশনিং যত বেশি হবে ব্যাংকের প্রফিট তত কমবে। লোন যত খারাপ হবে প্রভিশনিং তত বাড়বে, লোন যত ভালো হবে প্রভিশনিং তত কমবে।
কারো কোনো প্রশ্ন আছে এই প্রভিশনিং নিয়ে? এনি কোয়েশ্চেন? হ্যাঁ, এই প্রভিশন ক্যালকুলেশনে 50% কেন ডাউটফুলে? হ্যাঁ, হ্যাঁ। প্রভিশন বেস ফর প্রভিশন পর্যন্ত ক্লিয়ার, ওকে। প্রভিশন ক্যালকুলেশন যে 50%, হুম। এই ডাউটফুলে 50%টা কেন? আচ্ছা, 50%টা কারণ হচ্ছে আমরা যে আমাদেরকে যে সার্কুলারটা দিয়েছে, ওই যে এই যে এখানে লেখা আছে যে যে আমরা যখন প্রভিশন ক্যালকুলেশন করবে তখন ডাউটফুল ক্যালকুলেশন করব 50% অফ দ্য বেসড অন প্রভিশন। তাহলে আমি বেসড অন প্রভিশন বের করলাম 3 কোটি, সেটার 50% হবে 1.5 কোটি, তার মানে এটার জন্য এই প্রভিশন দাঁড়াবে 1.5 কোটি। ক্লিয়ার? থ্যাংক ইউ। হ্যাঁ, জি জি। আর কারো প্রশ্ন আছে? এনি আদার প্রশ্ন? নো কোয়েশ্চেন? ওকে, ফাইন। তাহলে আমাদের খুব স্মার্টলি এখন ইউ হ্যাভ এন কনফিডেন্স অ্যাবাউট লোন ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশনিং, সো ইম্পর্টেন্ট ফর ব্যাংকার্স দোজ আর ডিলিংস ডিরেক্টলি উইথ ক্রেডিট। ক্রেডিটের ছাড়াও যারা সিনিয়র লেভেল আছেন তাদেরকে কিন্তু এটা প্রপারলি জানতে হবে। হয়তো জুনিয়র লেভেলে যারা আছেন তারা হয়তো এই জায়গাতে খুব বেশি এখনো জানার সময় হয়ে আসেনি, বাট সিনারিওটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট। সিনারিওটা ইম্পর্টেন্ট। আমি যেমন একটা সামারি বলছি আপনাকে, যে কোনো একটা ব্যাংকের প্রভিশনিং যত বেশি, দেখেন কনসিকুয়েন্সেসটা কিভাবে বলছি আমি, কোনো একটা ব্যাংকের প্রভিশন যত বেশি সেই ব্যাংকের ইনকাম তত কম। কোনো একটা ব্যাংকের প্রভিশন যত বেশি সেই ব্যাংকের লোন পজিশন তত খারাপ। কোনো একটা ব্যাংকের প্রভিশন যত কম সেই ব্যাংকের লোন পজিশনটা তত ভালো। এই যে তিনটা কো রিলেশন আমি বললাম, এই তিনটা কো রিলেশনের ভেতরের মর্মটা এই পুরো মানে লেকচারটা কভার করে। এখন আপনাকে বললো যে আমার তো লোন প্রভিশনিং খারাপ, লোন প্রভিশনে অনেক চলে গেছে এই জন্য ইনকাম কমে গেছে। এটা আপনারা দেখবেন ক্রেডিট অফিসার, ক্রেডিট ইনচার্জ, আপনারা যে ব্রাঞ্চ লেভেলে যদি মিটিং হয় সেখানে কিন্তু এগুলো আলোচনা হয়, স্যার প্রভিশনিং তো বেশি চলে গেছে এই জন্য ইনকাম কমে গেছে। জুনিয়র লেভেলে যারা আছে তারা সেটা শুনে এটা আবার কি বললো, প্রভিশনিং বেড়ে গেছে এটা কমে গেছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস সিনারিও? এই রিজনটা হচ্ছে এখন আমরা এখানে যা আলোচনা করেছি সেটা। ওকে, আমরা এবারে চলে যাব আরো দুইটা দুইটা টপিকস। একটা হচ্ছে এবার এবার আপনারা একটু রিল্যাক্স করেন। রিল্যাক্স মিন্স একটু ফ্লেক্সিবল থাকতে পারেন, কারণ হচ্ছে এখন আমরা একটু অন্য ইস্যুতে যাব। আচ্ছা, আমরা আপনারা কি 5 মিনিটসের একটা ব্রেক নেবেন? নেসেসারি না আমরা কন্টিনিউ করব? একটু ব্রেক। ওকে, তাহলে আমরা 5 মিনিটসের একটা ব্রেক, আমরা 8 মিনিটস 10টা 25-এ আমরা শুরু করব। আমরা লার্জ লোন, তারপরে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার আর লোন শিডিউলিং এর ইস্যুগুলি নিয়ে আলোচনা করব। 10টা 25-এ আমরা স্টার্ট করব। আমরা লোন ক্লাসিফিকেশন এবং প্রভিশনিংটা কমপ্লিট করেছি, ইন অল এক্সপেক্ট, সকল এক্সপেক্টে কভার করেছি। এবার আমরা, জাকির ভাই, জি। আজকে ট্রেডের কোনো ক্লাস রাখছেন নাকি? ট্রেড ফাইন্যান্স? না, আজকে ট্রেডের ক্লাসটা থাকবে না, আজকে আমরা এটা কন্টিনিউ করব। আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা মানে অ্যাবলিশ হয়ে যাবে সার্কুলারটা না? হ্যাঁ, আচ্ছা, জি। ওকে। তাহলে এবার আমরা যাচ্ছি আমাদের দুইটা ডেফিনিশন আছে, দুইটা ডেফিনিশন, একটা হচ্ছে লার্জ লোন এবং সিঙ্গেল বরোয়ার এক্সপোজার। আমাদের অনেকেই আছে এই দুইটা জায়গাতে প্রবলেমে পড়ে, মানে প্রপার ওয়েতে আইডেন্টিফাই করতে পারে না সিঙ্গেল বরোয়ার এক্সপোজার মানে কি জিনিস, এটার মানে কি, এটার আসলে সার্কুলার অনুযায়ী এটা ব্যাখ্যা কি, এক্সাক্ট এটার ইমপ্লিকেশন কি, এটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন থাকে। তো আমরা সেই কনফিউশনটা একদম সার্কুলার এক্সাম্পল বেস আলোচনার মাধ্যমে আমরা আজকে সলভ করব। প্রথম হচ্ছে লোন অ্যান্ড সিঙ্গেল বরোয়ার এক্সপোজার, দুটো টপিকস। এই দুটো টপিকস নিয়ে বাংলাদেশ ব্যাংকের একটা সার্কুলার আছে, এটা 16 জানুয়ারি 2022-এ সার্কুলারটা দিয়েছে, সিঙ্গেল বরোয়ার এক্সপোজার অ্যান্ড লার্জ লোন এক্সপোজার লিমিট নিয়ে। যে সিঙ্গেল বরোয়ার এক্সপোজারের কতটুকু লিমিট দিতে পারবো, লার্জ লোন এক্সপোজারের কতটুকু লিমিট আমি হাইট দিতে পারবো, সেইটুকু নিয়ে এটা আলোচনা করা হয়েছে। এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার আর একটা হচ্ছে লার্জ লোন এক্সপোজার। প্রথমে আমরা সিঙ্গেল বরোয়ার এক্সপোজার নিয়ে আলোচনা করব, প্রথমে সিঙ্গেল বরোয়ার এক্সপোজার নিয়ে আলোচনা করব, সরি, প্রথমে আমরা লার্জ লোন নিয়ে আলোচনা করি। লার্জ লোন ইজ অ্যান এক্সপোজার টু এ সিঙ্গেল পার্সন, কাউন্টার পার্টি অর গ্রুপ দ্যাট ইজ ইকুয়াল অর টু গ্রেটার দেন 10% অফ ব্যাংকস ক্যাপিটাল। তাহলে লার্জ লোন হচ্ছে ওই সকল লোন
যখন কোনো একজন সিঙ্গেল ব্যক্তি বা সিঙ্গেল একটা প্রতিষ্ঠানকে আমরা আমাদের ব্যাংকের টোটাল ক্যাপিটালের 10% বা 10%-এর বেশি অ্যামাউন্টের জন্য যদি কোনো লোন দিয়ে থাকি, তাহলে সেই লোনটাকে আমরা বলবো লার্জ লোন। সিম্পল ডেফিনেশন। সিঙ্গেল একটা এন্টিটি হতে হবে। ধরেন এবিসি কোম্পানি, যদি এবিসি কোম্পানির আরো কয়েকটা সাবসিডারি কোম্পানি থাকে, সকলগুলি মিলিয়ে এবিসি কোম্পানিকে আমি একটা কোম্পানি ধরবো, মানে সিঙ্গেল এন্টিটিকে দিতে হবে। তাহলে আমার টোটাল ব্যাংকের যত ক্যাপিটাল আছে তার 10% অথবা তার বেশি অ্যামাউন্ট যদি আমি কোনো কাস্টমারকে দিয়ে থাকে, তাহলে সেটাকে আমি লার্জ লোনের ক্যাটাগরিতে ফেলবো। আমি ধরেন একটা এক্সাম্পল দিচ্ছি। লার্জ লোন দুইটা ক্যাটাগরিতে পড়বে, আমরা একটু পরে এটাকে দুইটা অংশে ভাগ করব। প্রথম পার্টে ABC Group, a large comprising multiple companies involved in textile, food processing and real estate, একটা বড় কোম্পানি, যে কোম্পানিটির নাম হচ্ছে এবিসি গ্রুপ। The entire group is treated as a single entity for calculating লার্জ লোন এক্সপোজার। খুব ইম্পর্টেন্ট যে আপনি বলতে পারবেন না যে এটা টেক্সটাইলের এতটুকু পার্ট, ফুড প্রসেসিং এ আলাদা অ্যাকাউন্ট, আলাদা নাম বা আলাদা এন্টিটি, এইগুলিকে ট্রিট করা যাবে না। কোনো একটা বড় গ্রুপের আন্ডারে যতগুলি কোম্পানি থাকবে, সিস্টার কনসার্ন হিসেবে সকল কোম্পানিগুলিকে আমরা একত্রে সেই বড় গ্রুপের আন্ডারের একটা সিঙ্গেল এন্টিটি হিসেবে ট্রিট করব। আমি ধরে নিচ্ছি যে আমাদের যে ব্যাংকের আমরা এক্সাম্পলে যে ব্যাংকটা চিন্তা করছি, সেই ব্যাংকের টোটাল ক্যাপিটাল আছে 1,000 কোটি টাকা। তাহলে এই ফেনোমেনায় এই কাস্টমারের ক্ষেত্রে এবিসি গ্রুপকে আমি আসলে লোন দিতে পারবো যদি আমি কাস্টমারকে 1,000 কোটি টাকার 10%, অর্থাৎ 100 কোটি বা তার বেশি কোনো একটা অ্যামাউন্ট লোন দেই, তাহলে আমি এই কাস্টমারকে লার্জ লোন এক্সপোজার হিসেবে ট্রিট করবো এবং আমার কাছে এই লোনটা লার্জ লোন হবে। খুব সিম্পল হিসাব, কঠিন না কিন্তু। আমার ব্যাংকের টোটাল জাকির যে ভাই, ক্যাপিটাল আছে। জি। এটা এটা কি পেইড আপ ক্যাপিটালের? না না না, এটা টোটাল ক্যাপিটালের টোটাল ক্যাপিটাল টোটাল টোটাল ক্যাপিটালের পেইড আপ ক্যাপিটাল তো শুরুর দিকে যখন আমরা দিয়েছি, এখন তো 500 কোটি টাকা, তার আগে তো অনেক ব্যাংক 400 কোটি টাকা দিয়েছে, তার আগে আরো কম ছিল। সুতরাং পেইড আপ ক্যাপিটালের জন্য সাথে কম্পেয়ার করলে আসলে মানে কোনো লোনই বড় কাস্টমারগুলি কেউ কোনো ব্যাংকে থাকবে না, সেজন্য টোটাল ক্যাপিটালের সাথে এটা লিঙ্ক আপ টোটাল ক্যাপিটাল। মানে আমার অথরাইজ তো আমি শুরু করলাম ধরেন 100 crore বা 1,000 crore দিয়ে। এরপরে আমার পেইড আপ শুরু করলাম 200 কোটি টাকা। 200 কোটি টাকাতে পার ইয়ার তো বাড়লো। মানে আপনি যখন হিসাব করতে যাবেন, কারেন্টলি হিসাব করতে যাবেন, তখন আপনার টোটাল যে ক্যাপিটালটা আছে তার সাথে কম্পারিজন হবে, হোয়াট এভার ইট ইজ, সেটা যে ক্যাপিটালই হোক, অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল, যাই হোক না কেন। বুঝতে পারছি। ঠিক আছে, আপনার যত ক্যাপিটাল আছে, টোটাল ক্যাপিটাল, সোজা কথা এখানে। তাহলে টোটাল ক্যাপিটাল 1,000 কোটি টাকা, এইটার 10%। তো এইটার 10% যতটুকু অ্যামাউন্ট হচ্ছে আমার এখানকার হিসাব অনুযায়ী, সেই ক্যাপিটালটা হচ্ছে 100 কোটি। 100 কোটি বা তার বেশি অ্যামাউন্টের যদি আমি এই এই এবিসি গ্রুপকে দেই, তাহলে এটা আমার লার্জ লোন হিসেবে ট্রিট হবে। প্রথম পার্ট মোটামুটি এইভাবে আলোচনা করা। সেকেন্ড পার্টে সেখানে একটু পেঁচানো আছে। হ্যাঁ, এখানে একটু পেঁচানো আছে। যদি এই যে আমি ক্যাপিটালের উপর বেস করে লোন দিচ্ছি, বা আমি লার্জ লোন ট্রিট করছি, কাস্টমারকে তো আমি ক্লাসিফাইড লোনের এগেনস্টে যদি কাস্টমার থাকে, বা কাস্টমারের যদি লোন ভলিউমের স্ট্রাকচারের উপর বেস করে তো আমি কাস্টমারকে ক্লাসিফাইড করতে পারি। লোন ভলিউমের উপর যদি কাস্টমারকে আমি লার্জ লোনে ক্লাসিফাইড করতে যাই, তখন আমাকে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে যে দ্য ব্যাংক শ্যাল স্যাংশন লার্জ লোন অ্যাজ পার দ্য ফলোইং লিমিটস সেট এগেইনস্ট দেয়ার রেসপেক্টিভ ক্লাসিফাইড লোন। কোন একটা কাস্টমারের ক্লাসিফাইড লোনের স্ট্রাকচার অনুযায়ী তাকে আমি প্রথমে তো আমি স্যাংশন করে তাকে লোন দিলে তাকে আমি লার্জ লোন হিসেবে ট্রিট করলাম। যখন সে আপনার কাছে এক্সিস্টিং হয়ে গেল, তার কারেন্ট সিচুয়েশনে সে কি লার্জ লোনের ক্যাটাগরিতে আছে না নাই, এই স্ট্রাকচারটা আমি তার আউটস্ট্যান্ডিং ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করে ট্রিট করব। তাহলে এই আউটস্ট্যান্ডিং ক্লাসিফিকেশনের উপর ট্রিট করার ক্ষেত্রে বলা আছে সার্কুলারে, যদি পার্সেন্টেজ অফ ক্লাসিফাইড লোন টু টোটাল আউটস্ট্যান্ডিং এর যদি 3% বা তার কম যদি থাকে, তাহলে লার্জ লোন পোর্টফোলিও সিলিংটা হবে টোটাল ব্যাংকের লোন অ্যান্ড অ্যাডভান্সের 50%। আচ্ছা, এইটুকু জায়গা আমি
একটু পরে পড়ছি, মানে এইটুকু জায়গা আমি একটু পরে পড়ছি। আমি এটাকে আগে একটা এটুকু, এটা পুরোটা লার্জ লোন। আমি লার্জ লোনের একটা ডিটেল এক্সাম্পলে যাব, যেখানে এগুলি সব আমি কভার করবো, এগুলি সব কভার করবো। আমি ডিটেল একটা এক্সাম্পলে যাচ্ছি লার্জ লোনে। এজিউম এ কমার্শিয়াল ব্যাংক হ্যাজ দ্য ফলোইং ফিগার। কমার্শিয়াল ব্যাংকের ক্যাপিটাল হচ্ছে 5,000 কোটি টাকা, টোটাল ক্যাপিটাল। টোটাল লোনস এন্ড অ্যাডভান্স হচ্ছে 25,000 কোটি টাকা কোন একটা ব্যাংকের। টোটাল লোনও দেওয়া আছে, টোটাল ক্যাপিটাল দেওয়া আছে। এখন আপনার এক্সিস্টিং কাস্টমার, সেই কাস্টমারকে আপনি কি লার্জ লোনের ক্যাটাগরিতে ফেলবেন না লার্জ লোনের ক্যাটাগরিতে ফেলবেন না? ওকে, লার্জ লোনের ক্যাটাগরিতে ফেলবো কি ফেলবো না, সেটা ক্যাটাগরাইজ করব হচ্ছে আহ, এই হিসাব অনুযায়ী। লার্জ লোনের ক্যাটাগরিটাকে আমরা এই হিসাবে ক্যাটাগরাইজ করব। ধরেন এখানে বলা আছে ক্যাপিটাল হচ্ছে 5,000 কোটি টাকা, টোটাল লোন অ্যান্ড অ্যাডভান্স হচ্ছে 25,000 কোটি টাকা ওই ব্যাংকের। নেট ক্লাসিফাইড লোন রেট 3%। দিস ইজ ইম্পর্টেন্ট। ওই ব্যাংকের ক্লাসিফাইড লোনের ক্যাটাগরিতে দেখা গেছে যে ক্লাসিফাইড লোন আছে 3%। হ্যাঁ, এখানে বলা আছে লেস দেন অর ইকুয়াল 3%, মানে এই ঘরে পড়ছে। এখানে ক্লাসিফাইড লোন যদি 3 থেকে 5% হয়, 5 থেকে 10% হয়, 10 থেকে 15, 15 থেকে 20, 20 গ্রেড হলে আমার লোন পোর্টফোলিওর, ওভারঅল ব্যাংকের লোন পোর্টফোলিওর সিলিংটা এই ক্যাটাগরিতে আসবে। তাহলে আমাকে এখানে বলা আছে যে এই ব্যাংকের ক্লাসিফাইড লোনের অ্যামাউন্ট, ক্লাসিফাইড লোন মানে তিনটা লোন, এসএস, ডিএফ এবং বিএল। ক্লাসিফাইড লোনের অ্যামাউন্টটা এই ব্যাংকের ক্ষেত্রে, আমার এক্সাম্পলের ব্যাংকের ক্ষেত্রে ক্লাসিফাইড লোন রেট হচ্ছে 3%। লোন রেট 3% মানে টোটাল লোন অ্যান্ড অ্যাডভান্সে 3% হচ্ছে ক্লাসিফাইড লোন। ওকে, কোম্পানি এ প্রপোজড লোড ইনক্লুডস এ 2,000 crore টার্ম লোন অ্যান্ড 1,000 crore লেটার অফ ক্রেডিট লোন, মানে নন ফান্ডেড লোন। একটা কোম্পানি সেই ব্যাংকে আসছে, আসার পরে সে বললো যে আমাকে 2,000 কোটি টাকা টার্ম লোন এবং 1,000 কোটি টাকা নন ফান্ডেড লোন দিতে হবে। তাহলে টার্ম লোন এবং নন ফান্ডেড লোন, এই দুটো অংশ, যেই দুটো অংশ আমরা এখানে দেওয়ার চেষ্টা করছি বা দিব। আচ্ছা, আপনারা একটু 5টা মিনিট একটু ওয়েট করবেন, জাস্ট 5টা মিনিট। আমার একটা ইমার্জেন্সি একটা কাজ, জাস্ট 5টা মিনিট। আমি লগ আউট করতে হবে, লগ আউট করবো।